নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। আজ গল্প গুপির গুপ্তধনের অন্তিম পর্ব। গুপি, তার বন্ধু পল্টন এবং গুপির পিসেমশাই গেছে পিতৃপুরুষের জমিজমা রক্ষার কাজে কদমখণ্ডী। সেখানে আদি কাকার কাছে শুনেছে ত্রিশূল বাবার কথা। তারপর ত্রিশূল বাবা নাকি আদি কাকাকে বলেছেন, এই ছেলে সামান্য ছেলে নয়, এই ছেলে গুপ্তধন পাবে। অনেক মানি গুণী মাতব্বর ওর সামনে এসে হাত কচলাবে। গুপি জানে ধনবান হলে তার সামনে হাত কচলাবার লোকের অভাব হবে না। এই যুগে ধনবান মানেই বলবান। কিন্তু গুপি গুপ্তধন পাবে কেমন করে? তবে কি এই বাড়ির কোথাও গুপ্তধন লুকানো আছে, যার সন্ধান ওই ত্রিশূল বাবা জানে? গুপির মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরতে থাকে। বিষয়টা এমনই যে এটা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করার উপায় নেই। ত্রিশূল বাবা এবং আদি কাকা দুজনেই নিষেধ করে দিয়েছে। আদি কাকা অবশ্য ত্রিশূল বাবার কথাটাকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নয়, কিন্তু ত্রিশূলকে এতটা হেলাফেলা করার সাহস গুপিরও নেই। যদিও আজই সকালে ত্রিশূল বাবার সঙ্গে তার প্রথম পরিচয়। মানুষটাকে দেখলে একটা ভক্তিভাব জাগে। ত্রিশূল বাবা এবং গুপ্তধনের কথা ভাবতে ভাবতেই গুপির চোখে তন্দ্রা এসে গিয়েছিল। পল্টন নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। পাশ ফিরে পল্টনকে দেখার মতো উৎসাহ গুপির মধ্যে এখন আর নেই। তার দু চোখ ভরে ঘুম আসছে, কিন্তু একটু পরেই বিষম গোলযোগ শুরু হলো। একাধিক কুকুরের চিৎকারের সঙ্গে অদ্ভুত ভাঙা একটা কণ্ঠস্বর, কিছুটা মানুষের গলার মতো, কিন্তু কণ্ঠস্বরটা মানুষেরই কিনা তার নিশ্চিত করে বোঝা যাচ্ছে না। গুপি বিছানার ওপর উঠে বসে দেখল পল্টনও উঠে বসেছে। এত গন্ডগোলে কি কারো ঘুম না ভেঙে পারে? নিজের তক্তপোষের ওপর থেকে নামতে নামতে গুপি ডাকল, আদি কাকা, আদি কাকা, জেগে আছো? বারান্দা থেকে আদি কাকার উত্তর হলো, জেগেছিলাম না, এই জাগলাম। টর্চ জেলে নিচের দরজা খুলতে খুলতে গুপি বলল, শব্দটা কিসের? এত কুকুর ডাকছে কোত্থেকে? আবছা আলোয় ভরা বারান্দায় এসে টর্চ জ্বালতেই গোটা বারান্দাটা যেন আলোয় ভরে উঠল। আদি কাকার মুখের দিকে তাকিয়ে মনে হলো মধ্যরাতের এই চিৎকারে আদি কাকাও বেশ ভয় পেয়ে গেছে। ঘরের মধ্যে থেকে হ্যারিকেন জ্বালিয়ে পল্টন ততক্ষণে বারান্দায় এসে উপস্থিত। সেই অদ্ভুত ভাঙা কণ্ঠস্বরটা এবার আরো জোরে শোনা গেল। কুকুরদের গলা ছাপিয়ে যে গলাটা এই মুহূর্তে উচ্চকিত হলো, সেই গলাটা কোনো মানুষের কিনা তা এখনো স্পষ্ট করে বুঝতে পারলো না গুপি। গুপি বলল, আওয়াজটা আমাদের উঠোনের দিক থেকেই তো আসছে বলে মনে হচ্ছে। আদি কাকা ভয় ধরা গলায় বলল, আমারও তো তাই মনে হচ্ছে। আমাদের উঠোনে এত কুকুরের হল্লা কেন? পল্টন একটু অসহিষ্ণু গলায় বলে উঠল, এখানে বসে গবেষণা না করে চলুন না বাইরে গিয়ে দেখি। দরজা বন্ধ করে ঘরে বসে থাকলে তো কিছু হবে না। গুপির টর্চটা আবার জ্বেলে নিয়ে বলল, আদি কাকা, আমরা দরজা খুলে বাইরে যাচ্ছি, তুমিও এসো। সবার পিছনে আদি কাকা বাইরে এলো। গুপি আর পল্টন পাশাপাশি। গোটা উঠান জুড়ে তরল অন্ধকার, তারই মধ্যে কুকুরের ঘেউ ঘেউ ডাক,
সেটাকের দিকে তাকাতেই গোটা দুই কুকুরের জলজলে চোখগুলো দেখা গেল। পল্টন হ্যারিকেনটা উঁচু করে তুলে ধরল। গুপির টর্চ জ্বলতেই সেই আলোতে বড় বিচিত্র একটা দৃশ্য চোখে পড়ল। উঠোনের পাঁচিলের দিকে যে তক্তপোষটাতে মশারি টাঙিয়ে পিসিমশাই আরাম করে শুয়েছিলেন, সেই তক্তপোষের 3 দিকে গোটা চারেক বলবান কুকুর ক্রমাগত ঘেউ ঘেউ করে ডেকে যাচ্ছে। তক্তপোষের উপর মশারিটা আর টাঙানো নেই। বাঁশের ডান্ডা ভেঙে গোটা মশারিটা একটা বিশালাকায় পুটলির মতো তক্তপোষের উপর পড়ে আছে। গুপির বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তাহলে পিসিমশাই কোথায়? ঘুমন্ত মানুষকে কুকুর কি কখনো মশারি ভেদ করে আক্রমণ করে? নাকি কুকুরের ভয়ে পিসিমশাই তক্তপোষের নিচে? সেদিকে তাকিয়ে কুকুর ঘেউ ঘেউ করবে কেন? গুপি নিচু হয়ে বসে তক্তপোষের নিচে টর্চের আলো ফেলল। বলাই বাহুল্য নিরাপদ দূরত্বে দাঁড়িয়েই এই কাজটা করতে হলো। গুপি পল্টনকে বলল, দেখ তো তক্তপোষের তলায় পিসিমশাই আছেন কিনা। পল্টনও নিচু হয়ে বসে দূর থেকে ওকে ঝুঁকি মারতে মারতে বলল, নিচে তো মানুষের মতো কাউকে দেখছি না, মনে হচ্ছে ওখানেও কুকুরের মতো কিছু একটা ঢুকে বসে আছে। তবে পিসিমশাই কোথায়? গভীর মধ্যে আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠল। অত বড় একটা মানুষকে কি কুকুরে খাবে? গুপি ভয়ে ভয়ে বলল, আদি কাকা, এখানকার কুকুরেরা কি মানুষ খায়? আদি কাকা শুকনো গলায় এবং কিছুটা শোকার্ত ভঙ্গিতে বলল, জ্যান্ত পেলে কি সাত করে বাঁচি পচা খাবে? তাছাড়া এখানকার কুকুর তো সাধারণ কুকুর নয়, শ্মশান জাগানো মরা খেকো কুকুর। ওদের অসাধ্য কিছু নেই। কদমখণ্ডির কুকুরকে সবাই তাই ভয় করে। দিল্লির এক মান্যগণ্য ভদ্রলোক একটা কাজে এসে ঘুরে ঘুরে গ্রাম দেখছিলেন। কদমখণ্ডির কুকুর পেছন থেকে ছুটে এসে পায়ের গুলিতে এমন কামড় দিল যে তারপর থেকে সেই ভদ্রলোক আর পশ্চিমবঙ্গ মুখ হননি। ভোটের সময় হবু এমএলএ জনার্দন জানাকে পিছনে এমন কামড় দিল যে জনার্দন ভোটে দাঁড়ানোই ছেড়ে দিল। পল্টন শুকনো গলায় বলল, পিসিমশাইকে যদি খেয়েই থাকে তবে কি 2-4 পিস হাড় উঠানে পড়ে থাকবে না? পিসিমশাইকে তো ওরা বোনলেস করে খায়নি। গুপি বলল, কুকুরের উন্মত্ত কলরবের মধ্যে খানিকটা মানুষের মতো ভাঙা গলায় যে আওয়াজটা পাচ্ছিলাম, সেটাই বোধহয় পিসিমশাইয়ের অন্তিম ডাক। পল্টন সঙ্গে সঙ্গে বলল, অসম্ভব নয়, কিন্তু এখন আমরা কি করব? গুপি একটু চুপ করে থেকে জোর গলায় হাঁক দিল, পিসিমশাই, ও পিসিমশাই, আপনি কোথায়? তক্তপোষের ওপর পড়ে থাকা মশারির বিশাল পিণ্ডটা যেন একটু নড়ে চড়ে উঠল। পরক্ষণেই ক্ষীণতম গলায় উত্তর এলো, কণ্ঠস্বর যতই ক্ষীণ হোক তবুও বুঝতে অসুবিধা হলো না এটা পিসিমশাইয়ের ভয়ার্ত কণ্ঠস্বর। পল্টন বলল, আপনি উঠে আসুন। সেই একইভাবে পিসিমশাইয়ের উত্তর এলো, আমার পক্ষে উঠে যাওয়া অসম্ভব। আমি মশারির মধ্যে বিচিত্র ভাবে জড়িয়ে গেছি। তিন দিক খোলা মঞ্চের মতো আমার তক্তপোষের 3 দিকে 3টি অতিশয় বদ প্রকৃতির হিংস্র কুকুর। গুপি বলল, আপনাকে কুকুরে ঘিরে ধরলো কেন? আগের মতোই ক্ষীণ গলায় পিসিমশাই বললেন, আমাকে ধরতে আসেনি, আসলে আমি ঘটনাচক্রে হাইয়া তক্তপোষে জব্বর গুঁতো মারছে। আদি কাকা আর গুপি দুটো লাঠি নিয়ে বারান্দার থেকে নিচে নামলো। মশারি জড়িয়ে তক্তপোষের ওপর পড়ে থাকলেও পিসিমশাই বোধহয় বারান্দার দিকে তাকিয়ে ওদের দেখতে পাচ্ছিলেন, তাই বললেন, শুধু শুধু কুকুর না তাড়িয়ে তক্তপোষের তলায় সে দিয়ে পড়া মালটাকে আগে তাড়াও, তাহলেই কুকুর মুক্ত হব আমি। তক্তপোষের তলায় কিছু একটা সেধিয়ে আছে ঠিকই,
তবে সেটা যে কি বস্তু তা গুপিরা জানে না। গুপি বলল, আপনার তক্তপোষের তলায় কে সে দিয়ে আছে? পিসিমশাই কাতর কণ্ঠে প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে বলল, একটা বজ্জাত শেয়াল, ওকে কুকুরগুলো তাড়া করতেই আমার তক্তপোষের তলায় সে দিয়ে গেছে। কুকুরগুলোর জন্য বেরোতে পারছে না, তাই থেকে থেকে ওপরে গুঁতো মারছে। কি ভয়ঙ্কর বিশ্রী গন্ধ! বিছানার এত কাছে কখনো শেয়াল কুকুর দেখিনি তো, তাই গা গুলিয়ে উঠছে। প্রেসার একেবারে লো হয়ে যাচ্ছে। তোরা কিছু একটা কর, এমন সন্ত্রাসবাদী শেয়াল কুকুর বাপের জন্যও দেখিনি। পল্টন বলল, গুপি, একটা কাজ করব। কি কাজ? আমি বরং বাঘের ডাক ডাকি, তাহলে ভয় পেয়ে শেয়াল কুকুর সবাই পালাবে। চেষ্টা করে দেখ। পল্টন দ্রুত ঘরে গিয়ে একটা টিনের চোঙা নিয়ে এসে মুখের কাছে দিল। একটু পরেই ভয়ঙ্কর বাঘের গর্জন হতেই পিসিমশাইয়ের আর্তনাদ শোনা গেল। এবারে বাঘ মানুষ পেলে কি আর শেয়াল কুকুর খাবে? হরিহে, এই ছিল মনে, আগে জানলে কে কদমখণ্ডিতে আসে। বাঘের গর্জনে কুকুরের ডাকাডাকিটা হঠাৎ বেড়ে গিয়ে একেবারে থেমে গেল। আদি কাকা ইট তুলে কুকুরদের লক্ষ্য করে ছুটছিল। সবকটা নিশানা তো ঠিক হচ্ছিল না, হওয়ার কথাও নয়। দু একটা গিয়ে তক্তপোষের ওপর পড়ছিল। পিসিমশাই প্রায় আর্তনাদের মতো চিৎকার করে বললেন, কুপি রে, কোথাকার বাঘ রে, আমাকে ঢিল ছুটছে। তক্তপোষের কাছ থেকে কুকুরগুলো একটু সরে যেতেই বন্দুকের নল থেকে যে গতিতে গুলি বেরিয়ে যায়, প্রায় সেই রকম গতিতে তক্তপোষের তলা থেকে একটা ক্ষীণকায় শেয়াল ছুটে বেরিয়ে এলো। মুহূর্তে সে চোখের নাগাল পেরিয়ে উধাও হয়ে গেল। এবার গুপির নেতৃত্বে পল্টন আর আদি কাকাকে নিয়ে যাওয়া হলো পিসিমশাইকে উদ্ধার করতে। মশারির বেড়াজাল থেকে পিসিমশাইয়ের শরীরটাকে বার করা যে এত কঠিন কাজ, তা দুঃস্বপ্নেও কেউ ভাবেনি। কেউ যে সর্বাঙ্গে এমন করে মশারি জড়াতে পারে, তা না দেখলে বিশ্বাস করা কঠিন। অনেক চেষ্টা করে অক্ষত শরীরে পিসিমশাইকে বার করে আনার পর পিসিমশাই বললেন, এবারে জল খাওয়া। আদি কাকা বলল, ভয়ে বুক গলা শুকিয়ে আছে, এই সময় শুধু জল খেতে নেই, গুড় জল খেতে হয়। আগে ঘরে চলুন। গুড় জল খেয়ে একটু শান্ত হওয়ার পর পল্টন বলল, আপনি গোড়াতেই আমাদের ডাকতে পারতেন। ওই বলবান কুকুরগুলোকে কতবার বিনয় করে বললুম, মাই ডিয়ার ডগ, ডোন্ট ডু দিস। আমার অনুরোধ কানেই নিল না। তক্তপোষের নিচে শেয়াল থাকলে কোনো ভদ্রলোক কি মাথা ঠান্ডা রাখতে পারে? তক্তপোষের ওপর চাঁটি মেরে শেয়ালকে যত বলি গেট আউট, শেয়াল ততই জোরে তক্তপোষে গোত্তা মারে। আমি কালই কলকাতা চলে যাব, সেখান থেকে এই চাপুর। দাও ফিরে সে অরণ্যতে আর আসার স্বাদ নেই। গুড বাই কদমখণ্ডী। পিসিমশাই পল্টনের বিছানার উপর শুয়ে পড়লেন। শুয়ে পড়া মাত্র পল্টন বারান্দা থেকে শিয়ালের ডাক শুরু করতেই পিসিমশাই তরক করে বিছানার উপর উঠে বসে ভয়ের গলায় বলে উঠলেন, মনে হয় রিভেঞ্জ নিতে এবার ঝাঁকে ঝাঁকে শিয়াল আসছে, কুকুরগুলো আসবে, শিয়াল কুকুরের দাঙ্গা বেঁধে যাবে। আমি হচ্ছি ওদের কমন এনিমি। এই যে মশাই, আদি কাকা, দাঙ্গার ব্যাপারে পুলিশকে খবর দিলে কোনো লাভ হবে? আদি কাকা একটা হাই তুলে বলল, মানুষে মানুষে দাঙ্গা থামাতে পুলিশ আসে না, এখন কি পুলিশ আসবে কুকুর শিয়ালের ঝগড়া মেটাতে? সত্যি বলতে কি, গ্রামে শহরে এখন তো কুকুর শিয়ালদেরই কাজিয়া চলছে, পুলিশ কি করবে? পিসিমশাই বললেন, কি করবে মানে? উপযুক্ত ব্যবস্থা নেবে, দাঙ্গাবাজদের ধরে ঠান্ডা করবে, সে কুকুর শিয়াল মানুষ অমানুষ যাই হোক। আদি কাকা আবার হাই তুলে বলল, পুলিশও তো বোকা নয়, তারাও লেখাপড়া জানে, তারাও দিব্যি জানে যে সাপের মাথায় লাঠি পড়লে সে লাঠি শিবের মাথাতেই পড়ে। কি আর সাত করে শিবের মাথায় লাঠি মারতে যাবে? অত সাহস কার?
বিছানার ওপর উৎকর্ণ হয়ে পিসিমশাই বসেছিলেন। তার ধারণা কুকুরদের হাতে হেনস্থা হওয়ার জন্য শিয়াল সম্প্রদায় প্রতিশোধ নিতে দল বেঁধে আসছে। ওদের মোকাবিলায় কুকুররাও পিছিয়ে থাকবে না। হায় রে, এই শান্ত নির্জন কদমখণ্ডি অচিরেই না আর একটা কেশপুর বা চমকাইতলা হয়ে যায়। বিবদমান গোষ্ঠী তো মানুষের ভাষা বুঝবে না, বুঝলে না হয় এক দফা চেষ্টা করা যেত। পিসেমশাই ঘরে খোলা দরজার দিকে তাকিয়ে বললেন, গুপি, ডোন্ট হটকারী আচরণ, নো ফার্দার ম্যাসাকার। দরজাটা ভালো করে বন্ধ করে দাও। আদিবাবুকে ঘরে আসতে বলো। আজ আর বারান্দায় শুয়ে কাজ নেই। এই কাজিয়ার মধ্যে বারান্দায় শুলে ওর বাড়িতে আর আদি অন্ত খুঁজে পাওয়া যাবে না। সকালে ঘুম থেকে উঠেই গুপি বেরিয়ে পড়ল ত্রিশূল বাবার খোঁজে। ত্রিশূল বাবার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। কখন কোথায় গেলে পাওয়া যাবে সেই হদিশ শুধু দিতে পারে আদি কাকা। গত রাত্রে গুপির ভালো ঘুম হয়নি। পল্টনের পাশে শুয়ে পিসিমশাই সারা রাত কুকুরাতঙ্কে নিজেও জেগেছিলেন, ঘরে সবাইকে জাগিয়েও রেখেছিলেন। কিছুক্ষণ পর নাক ডাকার প্রবল আওয়াজ শুনে মালুম হলো আদি কাকা ঘুমিয়ে পড়েছে। পিসিমশাই তাতেও আপত্তি। প্রথমে বললেন, মোটর সাইকেল নিয়ে বাড়ির চারপাশে কে চক্কর মারছে বল দেখি। মানুষের মধ্যে যারা পাড়ায় বেপাড়ায় মস্তানি করে তারা নাকি দল বেঁধে বাইক নিয়ে চক্কর দেয়। কুকুর অথবা শেয়ালদের মধ্যেও কোনো মস্তান সম্প্রদায় আছে নাকি? ওরা কি বাইক চালাতে পারে? গুপি বলল, বাইক নয়, আদি কাকার নাক ডাকছে। গুপি বলল বটে, কিন্তু তার মানে হলো পিসিমশাই খুব একটা ভুল বলেননি। আদি কাকার নাক ডাকার আওয়াজটা ওই রকম। পিসিমশাই বিছানার উপর উঠে বসে আদি কাকাকে খুব মনোযোগ দিয়ে দেখতে দেখতে বললেন, এটা তো একেবারে গন্ড গ্রাম, এখানে পাওয়া যাবে না। শহরে খোঁজ করলে নির্ঘাত পাওয়া যাবে। গুপি বলল, কি? পিসিমশাই বললেন, নাকের সাইলেন্সার। নাকে লাগিয়ে দিলে নাক ডাকার শব্দ আর শোনা যাবে না। গুপি প্রশ্ন করল, এরকম যন্ত্র আছে নাকি? আছে কিনা জানি না, তবে খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যাবে। শহরে নিত্য নতুন কত জিনিস বেরোচ্ছে, আর এরকম একটা ভাইটাল যন্ত্র এখনো বার হয়নি, তা কি কখনো হয়? গুপি পাশ ফিরে শুতে শুতে ভাবল, যারা মস্তানি করে বেড়ায়, মারধর করে, তারা আবার একটা সম্প্রদায় নাকি? সম্প্রদায় বলতে গুপি জানে সাধু সম্প্রদায়, শিক্ষক সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়, এইসব। এর মধ্যে মস্তান ঢুকে পড়ার তো কথা নয়। গুপি আবার পাশ ফিরে শুয়ে পিসিমশাইকে কথাটা বলতেই পিসিমশাই বললেন, বোকা ছেলে। সম্প্রদায় কথাটার আবিধানিক অর্থ হচ্ছে দল, সমাজ, গোষ্ঠী ইত্যাদি। এ রাজ্যে মস্তানরা একটি বিশিষ্ট এবং আদরণীয় গোষ্ঠী। গুপি অবিশ্বাসের ঢঙে দেখ বলে আবার পাশ ফিরে শোয়ার আগেই পিসিমশাই বলে উঠলেন, অমনি তাচ্ছিল্য করে ধ্যাত করলি কেন? আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কোনো হাল হকিকত জানিস? আগে তো বইয়ে পড়েছিলি, জনগণের দ্বারা গঠিত জনগণের সরকার। পৃথিবীর কোথাও জনগণ সরকার গঠন করে না। ওটা হচ্ছে ঘটি গরম চানাচুরের মতো। ছোট্ট মাটির হাঁড়িতে একটু টিকের আগুন, ওই আগুনটা হলো গণতন্ত্র। ওটা বসানো থাকে চানাচুরের ওপর, তাতে করে ওই হাঁড়ির নিচে সামান্য একটু চানাচুর গরম হয়। বাকিগুলো মানে গরম ঘটির পাশে এমনকি তলার দিকে চানাচুর গরম হয় না। অতএব গণতন্ত্রের ওই টিকের আগুনের পাশে কারা থাকে? বড় বড় ব্যবসায়ী, মন্ত্রী, আমলা, মস্তান, এরা সব। নিচের তলার মানুষ ওই নিচের চানাচুরের মতো ঠান্ডা মেরে থাকে। গুপি বলল, আপনার সব আজে বাজে কথা। পিসেমশাই এবার উঠে বসলেন। গুপি চিত হয়ে শুয়েছিল। গুপির দিকে বড় চোখে তাকিয়ে থাকতে থাকতে বললেন, ওরে পাগল, তোর আমার মতো জনগণ সরকারের কোনো কাজে লাগে রে? বাড়িতে পুজো, গৃহপ্রবেশ, বিয়ে, পৈতে এইসব ব্যাপারে যেমন পুরোহিত লাগে, তেমনই মস্তান সম্প্রদায় নানা কাজে লাগে। ভোট, বুথ জ্যাম, গৃহপ্রবেশ মানে এলাকা দখল। তোকে আমাকে দিয়ে এসব কাজ হবে? থানার একটা সেপাইও তোকে পাত্তা দেবে না।
যদি তেমন মস্তান হতে পারিস তাহলে খোদ ওসি এসে তোকে তোয়াজ করবে, এসপিডিসি এসব তোর বন্ধু। দেখবি কালে কালে এটাও একটা ভালো ব্যবসা হয়ে যাবে। এসব হচ্ছে বিজনেস অ্যাজ ইউজুয়াল, এরও প্যাকেজিং হবে। গুপি যেন রূপকথা শুনছে, ঠিক সেইভাবে বলে উঠল, কেমন প্যাকেজিং? পিসমশাই একটু আড়মোড়া ভেঙে বললেন, রিগিং এবং বুথ জ্যাম একসঙ্গে হলে কম রেট হবে। যখন এই ব্যবসায় প্রতিযোগী বেড়ে যাবে তখন ব্যবসা বাড়াতে অন্য বুদ্ধি খাটাতে হবে। এখন যেমন গায়ে মাখা সাবানের সঙ্গে এক পাতা ডিটারজেন্ট ফ্রি দেয়, ধূপকাঠির সঙ্গে দেশলাই, তেমনই তখন কিছু কিছু মস্তানিও ফ্রি পাওয়া যাবে। পাড়া ছাড়া করার অর্ডার দিলে ঘর দখলটা ফ্রি হয়ে যাবে। আমি কি ভাবছি জানিস? গুপি প্রশ্ন করলো, আবার কি ভাবছেন? পিসেমশাই বালিশটা কোলে নিয়ে বললেন, আমি যদি মস্তানি শিক্ষার একটা কলেজ খুলি তাহলে কেমন হয়? গুপি উত্তর দেয়, এসব সমাজবিরোধী কাজে সরকার আর জনগণ কেউই অনুমতি দেবে না। পিসেমশাই বলে উঠলেন, জনগণের অনুমতি কে চাইছে? আমি কি কলেজটার নাম দেব মস্তান কলেজ? কলেজটার নাম থাকবে ক্যালকাটা জিম। জিমে যা যা হবে এই কলেজের ছাত্র, প্রয়োজনে ছাত্রীও যা তৈরি হয়ে বেরোবে তারা তো দেশ সেবকদেরই সেবা করবে। পিসেমশাই আরো খানিকক্ষণ বকবক করে যাচ্ছিলেন, কিন্তু গুপি আর তা শুনতে পায়নি। সে ঘুমিয়ে পড়েছিল। আজ সকালে ঘুম ভাঙল সেই কুকুরদের ডাকাডাকিতে। সকালবেলাতেই গুপি বেরিয়ে পড়েছিল ত্রিশূল বাবার খোঁজে। যেহেতু আদি কাকা হদিশ জানিয়ে দিয়েছিল, তাই ত্রিশূল বাবাকে খুঁজে পেতে গুপির বেশি দেরি হলো না। গতরাতে পিসিমশাইয়ের আবল তাবল কথাগুলো মনে পড়তেই মনটা সেদিকে চলে গিয়েছিল। ওসব কথা না ভাবলেও চলবে। গুপি ভেবেছিল ত্রিশূল বাবাকে ত্রিশূলের ওপর বসে থাকতেই দেখবে, কিন্তু তা দেখা গেল না। একখানা হাতল ছাড়া কাঁথা চেয়ারের ওপর বাকছাল বিছানো, ত্রিশূল বাবা তার উপরে চোখ বুজে বসে। চেয়ারের নিচে মাটির ওপর জনাভিষেক লোক, সম্ভবত ত্রিশূল বাবার ভক্ত। গুপি গিয়ে একপাশে দাঁড়ালো। একটু পরে চোখ মেলে সবার দিকে তাকালেন। অমাবস্যার দুদিন পরে যেমন সরু চাঁদ দেখা যায়, তেমনি সরু এক চিলতে হাসি দেখা গেল ত্রিশূল বাবার চোখে। তিনি গম্ভীর গলায় ডাকলেন, বাবা উষরঞ্জন। থলথলে চেহারার একজন লোক হাতজোর করে বলে উঠল, আদেশ করুন বাবা। ত্রিশূল বাবা বললেন, তোমার বাঞ্ছা বড় কঠিন বাঞ্ছা, সহজে তা পূরণ হবার নয় উষরঞ্জন। উষারঞ্জন নামে সেই থলথলে চেহারার লোকটা এবার হাঁটু গেড়ে নীল ডাউন হওয়ার ভঙ্গিতে বসে বলল, বাবা আপনার অসীম ক্ষমতা, আপনার দয়ায় ক্লাইভ সহজেই পলাশির যুদ্ধ জিতেছে, এদেশে কোম্পানির রাজত্ব কায়েম হয়েছে, আপনি ইচ্ছে করলে কি না হতে পারে। ত্রিশূল বাবা গম্ভীর গলায় বললেন, কি করব, মুর্শিদাবাদের মহাশ্মশানে ত্রিশূল গেড়ে তার উপর বসেছিলুম। মাঝরাত্রিরে আমার ঝুলন্ত পা দুখানাকে একজন বুকে চেপে ধরে বাবা গো বলে ফুপিয়ে কাঁদতে লাগলো। বিরক্ত গলায় বললাম, কে তুই, কি চাস? নাম বলল জগৎ শেঠ। এক গাদা নোটের গোছা রাখলো পায়ের কাছে। ব্যবসাদার লোক তো, টাকা ছাড়া কিছু বোঝে না। এমন দৃষ্টি দিলাম যে নোটগুলো পুড়ে ছাই হয়ে গেল। এর কিছুদিন পর আদিগঙ্গার ধারে বসে আছি, আমার সামনে হুমড়ি খেয়ে পড়ল ক্লাইভ, বিদেশি ছেলে। ওর কান্না শুনে মায়া হলো। সাহেবরা তো তোদের মতো হেদিয়ে হেদিয়ে কাঁদে না, কান্নার মধ্যে বেশ স্মার্টনেস আছে। বললুম, নিজের মতোতে জিততে পারবে না, তবে তোমাকে সাহায্য করার জন্য লোক জুটে যাবে। বিভীষণের দেশ গো সাহেব। শেষ পর্যন্ত তাই হলো। আলীবর্দীর নাতিটা হেরে গেল, তারপরে তো মরেও গেল। থলথলে উষারঞ্জন হঠাৎ হিক্কা তুলে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার কি হবে বাবা? ত্রিশূল বাবা চেয়ারের পিছনেই পাটের দড়ির মতো পাকানো চেহারার একজন লোক দাঁড়িয়ে ছিল। হাবসাব দেখে মনে হচ্ছিল উনি যেন ত্রিশূল বাবার খুব কাছের লোক। সেই পাকানো চেহারার লোকটি বলল,
ওর কি সমস্যা বাবা? ত্রিশুল বাবা বললেন, ও সমস্যা বড় কঠিন। কয়েক বছর ধরে প্রমোটারি ব্যবসা করছে। এই বছরে কোথাও দাদা ধরে, কোথাও পুরো পিতা বা মাতা ধরে খানা ডোবা, পুকুর যা ছিল সব বুঝিয়ে ফেলেছে। ওর এলাকায় আর রোজগার কিচ্ছু নেই। উষা তাই ফাঁকা জমি খুঁজছে, কিন্তু পাচ্ছে না। উষারঞ্জন এবারে আরো জোরে ডুকরে কেঁদে উঠে বলল, আমায় রক্ষা করুন বাবা, আপনি সব পারেন। উপায় না বললে আপনার চরণ ছাড়ছি না। সাগর পাড়ের ফিরিঙ্গি সাহেবকে কৃপা করলেন, অথচ দেশের ছেলেকে কৃপা করবেন না। গুপি মনে মনে ভাবল, জমি না থাকলে ত্রিশুল বাবা কোত্থেকে জমি দেবেন? কিন্তু ত্রিশুল বাবা তো সামান্য মানুষ নন। টানা 12 বছর ত্রিশুলে বসে সাধনা করেছেন, এখনো মাঝে মধ্যে বসেন। কিন্তু কেমন করে যে বসেন সেটা গুপি কিছুতেই ভেবে পায় না। ত্রিশুলের 3টি ফলাই তো বেশ তীক্ষ্ণ। কেন যে এতদিনও রক্তারক্তি কাণ্ড ঘটেনি কে জানে। ওটাই বুঝি বাবার শক্তি এবং লীলা। ত্রিশুল বাবা চুপ করেছিলেন। এবার চোখ ও মুখ দুটোই একসঙ্গে খুললেন। দৈব নির্দেশের মতো গলায় বললেন, আসলে দেবতারা তাদের দৈব নির্দেশ কেমন গলায় দেন তা গুপি জানে না, জানবার কথাও নয়, যেহেতু সে কখনো শোনেনি। সিনেমায় অনেক ধর্মীয় ছবিতে দেখেছে এবং শুনেছে দেবতারা গম্ভীর গলায় স্পষ্ট উচ্চারণে একই স্কেলে দৈব আদেশ দিয়ে থাকেন। যাদের মধ্যে দৈব শক্তি বিরাজ করে তাদের কণ্ঠস্বর বুঝি একই স্কেলে থাকে। এখন যেমন ত্রিশুল বাবার কণ্ঠস্বর একই স্কেলে। ত্রিশুল বাবা বললেন, আমি মানস চক্ষে দেখছি গঙ্গার উত্তর দিক অর্থাৎ ত্রিবেণীর কাছে গঙ্গার অনেকটা অংশ চড়া পড়ে আছে, দীর্ঘমেয়াদী চড়া। কেউ কেউ বাঁশের বেড়া টালি দিয়ে ঘর করে বাস করছে। তুমি বাবা উষা ওই জমিতে বাড়ি করতে আরম্ভ করো। ওখানে ফ্ল্যাট হলে বহু লোক পাবে, অন্তর্জলি যাত্রা করতে হবে না, ফ্ল্যাটে বসেই গঙ্গা দর্শন। উষারঞ্জন তার থলথলে চেহারাটা নিয়ে বাবার চেয়ারের কাছে ঘষতে ঘষতে আরো এগিয়ে এসে বলল, বাবা, গঙ্গা না হয় পোর্ট আর জল পুলিশের আন্ডারে, কিন্তু চড়াটা কার আন্ডারে, কার দপ্তরে সিধে চড়াতে হবে? ওরে বোকা, তোকে খুঁজতে হবে কেন? 2 লরি ইট ফেলে ফ্ল্যাট হবে বলে সাইনবোর্ড লাগা, দেখবি তোকেই লোকে খুঁজছে। পারমিশন দেবার লোক তোর দোরগোড়ায়। উষারঞ্জন প্রসন্ন হয়ে প্রণাম করে উঠে দাঁড়ালো, হাত জোর করে বলল, খোলা গঙ্গার পাশে ফ্ল্যাট, কমপ্লেক্সটার কি নাম দেওয়া যায় বলুন তো? ত্রিশুল বাবা হাত তুলে উষারঞ্জনের মাথায় স্পর্শ করে বললেন, নাম দাও গঙ্গা যাত্রা, এর থেকে ভালো নাম আর হয় না। উষারঞ্জন বোধহয় সঙ্গে লোকজন নিয়ে বাবা দর্শনে এসেছিল, কারণ তার সঙ্গে সঙ্গে আরো 3-4 জন লোক অনুগতের মতো তার পিছু পিছু গেল। আরো খানিকক্ষণ পর ত্রিশুল বাবা গুপির দিকে ফিরে বললেন, বাবা গুপিচাঁদ, নিকটে এসো, তুমি তো অত্যন্ত ভাগ্যবান ছেলে, এসো এসো, কাছে এসো। গুপি কাছে এসে গলাটা নামিয়ে বলল, আপনার সঙ্গে গুটি কয় কথা ছিল। ত্রিশুল বাবা বললেন, সেটাই তো স্বাভাবিক, একটু অপেক্ষা করো, ভক্তদের ভিড় পাতলা করি। ত্রিশুল বাবা নানাজনকে নানা পরামর্শ আর উপদেশ দিয়ে যেতে লাগলেন। একজনকে বললেন, বুকের ব্যারাম আর মাথার রোগ তো শহুরে লোকেদের হয়, তুমি গাঁয়ের লোক, তোমার কেন হবে? লোকটা বলল, এতদিন তো ছিল না, মেয়ের বিয়ে দিয়েছি কলকাতায়, ছেলে চাকরির জন্য হাওড়ায় থাকে, স্বামী স্ত্রীতে মিলে মাস 3 কলকাতা আর হাওড়ায় ছিলাম, তারপর থেকেই রোগ বাঁধল। ত্রিশুল বাবা বললেন, সকালের মুক্ত বায়ু বুক ভরে নাও, আসছে শনিবার সন্ধ্যায় দেখা করবে, অজয়ের ধারে ত্রিশুলে বসে থাকবো, তখন ওষুধ দেব। ত্রিশুল বাবার কোনাকুনি একজন প্রৌঢ় ভদ্রলোক বসেছিলেন। ইদানিং মানুষের মুখ দেখে বোঝবার উপায় নেই, তবুও ওই প্রৌঢ়কে দেখে গুপির মনে হলো ভদ্রলোক খুব সাদাসিধে এবং সরল প্রকৃতির।
গুপি সেই প্রৌঢ় ভদ্রলোকের দিকে তাকিয়েছিল। ত্রিশূল বাবা সেটা লক্ষ্য করে বললেন, এই যে ভদ্রলোককে দেখছেন, এর নাম রামমোহন। এরা সবাই মোহন। তোমাদের যেমন পশ্চাতে চাঁদ অর্থাৎ দনি চাঁদ, নদের চাঁদ এবং গুপি চাঁদ, তেমনই এদেরও পশ্চাতে মোহন। হরিমোহন, তস্যপুত্র রাধামোহন, তস্যপুত্র মণিমোহন। মণিমোহনের পুত্র এই রামমোহন। এর ছেলের নাম লালমোহন। ছেলের ঘরে নাতি হয়েছে। ওদের বংশের সবার নামই আমার দেওয়া। এমনভাবে ছেলেদের নাম রাখতে হবে যে কেউ যেন মোহন ছাড়া না হয়। তাই লালমোহনের ছেলের নাম দিলুম দস্যুমোহন। জব্বর নাম। তামাম বাঙালির কাছে নামটা অত্যন্ত পরিচিত। কোনো বাঙালির এই নাম নেই। শশধর মশাইয়ের কপিরাইট ছিল তো, তাই কেউ নিতে পারেনি। এখন তো কপিরাইট উঠে গেছে, তাই আর কোনো বাধা নেই। এতক্ষণে গুপি জানতে পারল ওই শান্তশিষ্ট সরল প্রৌঢ় ভদ্রলোকটির নাম রামমোহন। গুপি বলল, আপনি কি এই গাঁয়েই থাকেন? উত্তর দেওয়ার আগে রামমোহন বাবু বললেন, নানান গ্রাম বদলে আপাতত এই গাঁয়েই আছি। গুপি অবাক চোখে রামমোহন বাবুকে দেখতে দেখতে বলল, নানান গ্রাম বদলে বদলে কেন? আপনার নিজের কোনো গ্রাম নেই যাকে স্বদেশ বা জন্মভূমি বলে? রামমোহন বাবু বললেন, এসব বাবা বিস্তর কথা। বলতে শুরু করলে রাত কাবার হয়ে যাবে, তোমারও ধৈর্যচ্যুতি ঘটবে। তার থেকে বরং আজ থাক। যদিও গুপির খুব শুনতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু রামমোহন বাবু বলতে না চাইলে আর কি করে শুনবে। ত্রিশূল বাবা বললেন, গুপিচাঁদ খুব গুণী ছেলে, তুমি না হয় সার সংক্ষেপ করে বলো। কথা সংক্ষেপ করতে জানো তো? রামমোহন বাবু এক ফালি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলার আর কি আছে? আপনি মহাপুরুষ, আপনি তো সবই জানেন, আপনিই বরং বলুন। ত্রিশূল বাবা রামমোহন বাবুর দিকে তাকিয়ে একটু স্নেহের হাসি হেসে বললেন, লজ্জা পাচ্ছ না ভয় পাচ্ছ? কিছুই পাওয়ার দরকার নেই। দোষ তো তোমার নয়, দোষ এই সমাজের। গুপি মনে মনে শঙ্কিত হলো। শহরে তো মিটিংয়ে, আলোচনা সভায়, খবরের কাগজে সমাজ নামে অদৃশ্য এক বস্তুকে গালাগাল দেওয়া হয়, যেন যত নষ্টের গোড়া ওই সমাজ। গুপি ভেবে পায় না সমাজটা কে। সে তো কোনো গাছের ফল বা জঙ্গলের হিংস্র কোনো পশু নয়। আমাদেরই হাতে তৈরি, অথচ দায়িত্ব এড়াবার জন্য আমরাই সুযোগ পেলে তাকে গাল দিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাই। গুপি ত্রিশূল বাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে ত্রিশূল বাবা বললেন, এই রামমোহন হচ্ছে দাঁতের ডাক্তার। দাঁত তোলা এবং দাঁত বাঁধানো এই দুটোই ওদের পারিবারিক পেশা। হরিমোহনকে বাদ দিলে আর সবাই একই কাজ করে আসছিল। রাধামোহন থেকে শুরু, মণিমোহন পেরিয়ে এই রামমোহন পর্যন্ত দিব্যি দাঁত তোলা আর বাঁধানো চলছিল। রামমোহনে এসে কিঞ্চিত গোলযোগ দেখা গেল। গুপি বলল, গোলযোগ মানে? দাঁতের খদ্দের কি কমে গেল? ত্রিশূল বাবার পরিবর্তে এবার রামমোহন বাবু বললেন, খদ্দের কমেনি বাবা, কমে গেল আমার পসার। ভারী বিচিত্রভাবে কমে গেল। যদিও এর জন্য আমি কাউকে দোষ না দিয়ে নিজের লোভ লালসাকেই দোষ দিই। কথায় বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমারও তাই হলো। গুপি রামমোহন বাবুকে বারদি দেখে নিয়ে বলল, কিন্তু আপনার তো মৃত্যু হয়নি, আপনি তো বেঁচেই আছেন। রামমোহন বাবু বললেন, বেঁচে যে আছি সেটা ত্রিশূল বাবার দয়ায়, প্রাণে না মরে জীবনমৃত হয়ে আছি। ত্রিশূল বাবা ছোট্ট একটা ধমক দিয়ে রামমোহনকে বললেন, ওরে মূর্খ, চোখ থেকেও দেখতে পাস না? জগতে সবাই তাই। যারা বেঁচে আছে বলে বড়াই করে তারাও তোরই মতো জীবন মৃত। গুপি প্রশ্ন করল, ওর ব্যাপারটা তো বোঝা গেল না। ত্রিশূল বাবা বললেন, বুঝিয়ে দিচ্ছি। সেবার আমি সপ্ততীর্থ পরিক্রমা করে সবে ফিরেছি। রামমোহন এসে আমার সঙ্গে দেখা করলো। তখন আমি... কথা শেষ হওয়ার আগেই গুপি বলল, ত্রিশূলে বসেছিলেন?
না, ত্রিশূল আমার পাশে। সদ্য সদ্য হিংলাজ থেকে আকাশগঙ্গার পবিত্র জল নিয়ে ফিরেছি। ওই জল সংসারীদের কাজে লাগে। আমি তো সেই অর্থে সংসারী নই, তবে গোটা জগৎ সংসারই তো আমার সংসার। মানব কল্যাণে এই পবিত্র বাড়ি বিতরণ করব, এই ছিল ইচ্ছা। এরই মধ্যে রামমোহন এলো। বললুম, ডাক্তারি কেমন চলছে? রামমোহন বলল, ওই আর চলছে। দাঁত নড়ে উঠে বসলেই সবাই গ্রাম ছেড়ে কলকাতায় ছুটছে। আমাদের পৈতৃক ব্যবসার ওই রমরমা আর নেই। আমার ঠাকুরদার কাছে সাহেব কালেক্টর থেকে উকিল পর্যন্ত লাইন দিয়ে দাঁত তুলেছে এবং বাঁধিয়েছে। কত সাহেবের বাঁধানো দাঁতের পার্টি এখনো ঠাকুরদার আলমারিতে পড়ে আছে। অর্ডার দিয়ে গেছে, কিন্তু দাঁত ডেলিভারি নিতে আসেনি। প্রথম কারণ, ম্যালেরিয়ার ভয়ে গ্রাম ছেড়ে কলকাতা ছুটকে পড়েছে, নয়তো বিপ্লবীদের গুলিতে মারা গেছে। ওই দাঁতগুলো ধুলো ঝেড়ে বাজারে চালু করার চেষ্টা করেছিলাম, কিন্তু লালমুখো সাহেবদের দাঁত কিছুতেই দেশের লোকেদের মুখে ফিট করলো না। উল্টে কে যেন রটিয়েছিল রামমোহন শ্মশান থেকে মরা মানুষের দাঁত এনে জ্যান্ত মানুষের মুখে ঢোকাচ্ছে। ব্যাস, ওই একটি অপপ্রচারেই গ্রাম ছাড়তে হলো। নতুন জায়গায় কিছুতেই ব্যবসা জমছে না। এমন একটা গাঁয়ে এলাম যেখানে কারো দাঁত নড়ে না। এমন দন্তবাগিস গ্রাম আমি আগে কখনো দেখিনি। ত্রিশুল বাবা থামলেন, বোধহয় দম নেওয়ার জন্য। এবারে রামমোহন বাবু বললেন, তখন বাবা বললেন, আমি তো খুঁচিয়ে খুঁচিয়ে দাঁত ফেলতে আর নাড়াতে পারবো না, তোকে একটা বিদ্যা শিখিয়ে দিই। আমি বাবাকে বললাম, কেমন বিদ্যা? বাবা বললেন, অক্ষয় দন্তবিদ্যা। তোর বাঁধানো দাঁত আসল দাঁতের থেকে মজবুত এবং ভালো হবে, মৃত্যু সেই দাঁত থাকবে। দাঁতের পরমায়ু তো মানুষের থেকে বেশি হয়, তাই তো কত লোক একমুখ দাঁত নিয়েই মরে যায়। অক্ষয় দন্তবিদ্যার সাহায্যে যে দাঁত বাঁধিয়ে দিবি, তারও পরমায়ু মানুষের থেকে অনেক গুণ বেশি হবে। তবে এই দাঁত মুখে লাগিয়ে মিথ্যে কথা বলা যাবে না, বললেই দাঁত ছিটকে পড়ে যাবে। আমি লোভে পড়ে বাবার কথা রাজি হয়ে গেলাম। তখন কি জানতাম মানুষজন এত মিথ্যা কথা বলে। ফলে যা হওয়ার তাই হলো। আমার কাছে দাঁত বাঁধিয়েছিলেন গোবর্ধন প্রামাণিক, ডাকসাইটে জননেতা। ভোটের মিটিংয়ে যেই মাইক বাগিয়ে বক্তৃতা শুরু করলেন, কি বলবো বাবা, 2 মিনিট যেতে না যেতেই মুখের ভেতর থেকে দাঁতের পাটিগুলো শিলাবৃষ্টির মতো বেরিয়ে এলো। শুধু কি বেরিয়ে আসা, সেই দাঁত গিয়ে আছড়ে পড়ল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দীনবন্ধু সাঁতরার মসৃণ টাকের ওপর। চকচকে টাকে এক পাটি দাঁতের গভীর দাগ। মানুষের টাকে মানুষ তো কখনো কামড়াতে যায় না। কিন্তু এই ঘটনার কি ব্যাখ্যা দেব? শুধু কি গোবর্ধন বাবু, অন্য যারা দাঁত বাঁধিয়েছিলেন তাদেরও দাঁত খুলে এসে রাস্তায় গড়াতে লাগলো। মারাত্মক বিশ্রী ব্যাপারটা ঘটল পঞ্চায়েত প্রধানের অফিসে। কলকাতার মন্ত্রী কি একটা জিজ্ঞেস করতেই পঞ্চায়েত প্রধান যেই না কথা বললেন, অমনি তার মুখের ভেতর থেকে জোড়া দাঁতের পাটি বন্দুকের গুলির মতো ছিটকে বেরিয়ে এসে এমনভাবে মন্ত্রীর চামড়ার কাছে ঠিকরে পড়লো যে কাঁচ ভেঙে রক্তারক্তি। মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হলো। এরপর কি আর আমার পসার থাকে না থাকতে পারে? গুপি বলল, কিন্তু ওরাই বা এত মিথ্যে বলেন কেন? রামমোহন বড় করুণ করে একটু হাসলেন। তারপর বললেন, এ কেমন ধারা কথা বলছো বাবা? দেশ সেবার ব্যবসা বড় ব্যবসা। এতে সেলস ট্যাক্স নেই, ইনকাম ট্যাক্সও নেই। এই ব্যবসার ক্যাপিটাল হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি। আমি সামান্য দাঁতের ডাক্তার, সেই আমি যদি ব্যবসার ক্যাপিটালে হাতুড়ি মারি, তাহলে আমার পক্ষে সেটা অন্যায় নয়, ঘোরতর অন্যায়। গুপি একটু সহানুভূতি দেখাবার মতো করে বললে, আপনার তো তাহলে খুবই মুশকিল। এইসব ঘটনার পর থেকে কি আর দাঁত বাঁধান না? রামমোহন শখেরে বললেন, এত কিছু জানার পর আমার কাছে কোন মানুষ আর দাঁত বাঁধাতে আসবে? আমার যা বদনাম রটেছে, তাতে মহাভারতের যুধিষ্ঠির ছাড়া আমি আর কোনো পেশেন্ট পাবো না। কলিতে তো তাকে পাওয়ার কোনো চান্সই নেই। রামমোহনবাবু মুখ নিচু করে বসে রইলেন। তার মুখটা বিষণ্ণ দেখাচ্ছিল। গুপির খুব কষ্ট হতে লাগলো। তাই গুপি বলল, কলকাতায় আমাদের একটা বাজার আছে, আপনি চাইলে সেই বাজারে
আপনাকে একটা দোকান। গুপি এই পর্যন্ত বলার পর রামমোহন বললেন, না বাবা, মানুষের দাঁত আর বাঁধাবো না। এখন আমি কুকুরের দাঁত তোলা এবং বাঁধানোর কাজ করছি, তাতেই ভাত ডালের সংস্থান হয়ে যাচ্ছে। কুকুরের দাঁতে রিস্ক কম, কারণ কুকুর তো কথা বলে না। রামমোহন বাবু উঠবার উদ্যোগ করছিলেন। ত্রিশূল বাবা গুপিকে বললেন, বাবা গোপীচাঁদ, এবার তোমার সঙ্গে আমার গোপন কথা আছে। খোলা জায়গাটা নিরাপদ নয়, চলো ঘরের ভিতরে যাই। ত্রিশূল বাবা উঠে দাঁড়ালেন। চোখ দিয়ে গুপিকে ইশারা করতেই গুপি তার পিছন পিছন একটা ঘরে এলো। ঘরটা বেশ বড়, কিন্তু ঘরের মধ্যে কোনো জানালা নেই, একটিমাত্র কাঠের দরজা। যে দরজা দিয়ে ত্রিশূল বাবার পিছন পিছন এইমাত্র গুপি ঘরে এলো, ওই দরজা ছাড়া ঘরের চারিদিকেই কঠিন দেওয়াল। গুপির মনে হলো, কোনো মানুষকে আটকে রেখে শাস্তি দিতে হলে এই রকম ঘরই দরকার হয়। গোটা ঘরটার মধ্যে ক্রূর নৈশব্দের ভিতর একটা নিষ্ঠুরতাও যেন জেগে আছে। এরকম অদ্ভুত ঘর গুপি কখনো দেখেনি। ত্রিশূল বাবা তাকে এই ঘরে নিয়ে এলেন কেন? কোনো গুপ্তধনে গুপির লোভ নেই। যা গুপ্ত তাকে গুপ্ত থাকতে দেওয়াই ভালো। গুপি ত্রিশূল বাবাকে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল। ত্রিশূল বাবা বুঝতে পেরে ঠোঁটের ওপর নিষেধের ভঙ্গিতে একটা আঙুল রেখে করে দীর্ঘ এবং চাপা একটা শব্দ করলেন। গুপির মনে হলো ত্রিশূল বাবার মুখের ওই শব্দটা ঠিক যেন প্রেসার কুকারের সিটির মতো। দিদির প্রেসার কুকার থেকে প্রায়ই এইরকম শব্দ হয়। আগের রক্ষে বসে উঠতি ছেলেরা সিটি দিত, এখনকার ছেলেরা ভালো করে সিটি দিতেই জানে না। গুপি তো জানে না, কিন্তু পল্টন জানে। পল্টন হরবোলা করে বলে মুখে অনেক রকম শব্দ করতে পারে। মুখে শব্দ করে এমন রেলগাড়ি চালাতে পারে যে মনে হবে কয়লার ইঞ্জিনওয়ালা ট্রেনটা সত্যি সত্যি স্টেশন ছেড়ে দূরে, অনেক দূরে চলে গেল। তার শব্দটাও আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল। এখন সিটি দেওয়ার পীঠস্থান সেই রকই নেই তো, ছেলেরা সিটি দেবে কোত্থেকে? হারমোনিয়াম কিংবা বাঁশি যদি নাই থাকে তাহলে সুর তুলবে কিসে? হালফ্যাশনের বাড়িতে রক নেই, উঠোন নেই, স্রেফ ব্যালকনি আছে। তাই রকের সিটি মানুষের মুখের বদলে এখন যন্ত্রের মধ্য দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছে। সিটি না হয় তেমন কোনো ভালো জিনিস নয়, কিন্তু হাসি, সেই হাসিও লোকের মুখে তেমন দেখা যায় না। আগে মানুষ কেমন প্রাণ খুলে হাসত, দিব্যি হাসতে পারত। এখন সেই দিল খোলা হাসিও লুপ্ত প্রায় বলে পাড়ায় পাড়ায় হাসি ক্লাব তৈরি হচ্ছে, অর্থাৎ লাফিং ক্লাব। সেখানে গিয়ে ঘড়ি ধরে হাসতে হয়। হাসিও কি ক্লাব করে মানুষকে শেখাতে হয়? কে জানে। দিনকাল যা বদলে যাচ্ছে তাতে করে অনেক কিছুই হয়তো নতুন করে শিখতে হবে। এখন পর্যন্ত 3টে জিনিস আছে যা মানুষকে শেখাতে হয় না, মানুষ নিজে নিজেই শিখে যায়। সেই 3টে জিনিস হচ্ছে খাওয়া, মিথ্যা কথা বলা এবং পরনিন্দা করা। গুপি যখন ঘরের মধ্যে একা দাঁড়িয়ে এইসব ভেবে যাচ্ছিল, ত্রিশূল বাবা ততক্ষণ ওই কঠিন দেওয়ালের নানা জায়গায় ত্রিশূল দিয়ে টুকটুক আওয়াজ করে দেয়ালে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করছিলেন। গুপির মনে হলো ত্রিশূল বাবা কি সত্যি সাধক নাকি অন্য কিছু। সাধক মানুষরা এত দেওয়াল ঠোকাটুকি করে কান পেতে কি শুনবেন? কাশীপুরের গণেশ চক্রবর্তী মস্ত বড় লোক, পেল্লাই বাড়ি, বড় বড় গাড়ি, আর তেমনই জাঁকজমক। সেই বাড়িতে ভোর রাত্রিরে গাড়ি বোঝাই করে কারা যেন এলো। যারা এলো তাদের মধ্যে সাদা পোশাকের পুলিশও ছিল, খাকি পোশাকের পুলিশও ছিল। তারা নাকি গণেশ চক্রবর্তীর দেওয়াল, মেঝে, ছাদ সবই ঠোকাঠুকি করে পরে ভেঙে ফেলেছিল। ভেঙে ফেলে বিস্তর টাকা, সোনার গয়না, আরও কি সব আপত্তিজনক জিনিস পেয়েছিল। ত্রিশূল বাবাও কি সেই রকম মতলবে এই ঘরের কঠিন দেওয়ালগুলো ঠকাঠকি করছেন? খানিকক্ষণ দেখার পর গুপি বলল, আপনি এত ঠোকাঠুকি করছেন কেন? দেয়ালে কান পেতে শুনছেনই বা কি? ত্রিশূল বাবা ঘুরে দাঁড়ালেন, ঘরের চারিদিকে তাকিয়ে বললেন, উপরের যে ছাদ দেখছো, সেই ছাদ পরে হয়েছে। আজ থেকে 1 যুগ আগে এই ঘরে খোলা আকাশের নিচে বসে সব সাধনা করেছিলুম। গুপি বলল,
সেটা আবার কেমন সাধনা? টুসুল বাবা বললেন, কদমখণ্ডী শ্মশান থেকে সদ্য মৃত এক যুবা পুরুষকে তুলে এনে তার বুকের ওপর পদ্মাসনে বসে রাত্রি যে সাধনা করেছিলুম তারই নাম সব সাধনা। গুপি এবার চোখে মুখে বিরক্তি ভাব প্রকাশ করে বলল, বেচারি মরেও শান্তি পেল না। তার বুকের ওপর পদ্মাসন ছাড়া আপনার কি আর কোথাও আসন করার জায়গা ছিল না? একেই বলে মরার ওপর খাড়ার ঘা। ত্রিশুল বাবা গুপির দিকে এগিয়ে এসে বললেন, এত সব করেছিলুম বলেই তো সব জ্ঞান অর্জন করেছি, মানুষের সব দুঃখের প্রতিকার করতে পারছি। তোকে যে গুপ্তধনের সন্ধান দেব তাও তো এইসব সাধনার ফলেই। গোড়ার দিকে ত্রিশুল বাবার প্রতি গুপির ভক্তিভাবটা যতখানি গাঢ় ছিল, এখন তার চাইতে একটু ফিকে হয়ে আসছে। তাই মনে মনে বলল, মানুষের সব দুঃখের প্রতিকার ভগবানও করতে পারে না। ত্রিশুল বাবা আর যাই হন, তিনি তো ভগবান নন। এই গ্রামেই তো কত দুঃখী মানুষ আছে। এখানকার ছেলেরা বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার চাইতে ঝুড়ি নিয়ে মাঠে যায় মাটি কাটার কাজ করতে। স্কুল থেকে ছেলে শুকনো বিদ্যে নিয়ে ঘরে ফেরে। বিদ্যে জ্ঞান বাড়ায়, খিদে মেটায় না, পেটের অন্ন দেয় না, কিন্তু মাঠ থেকে ছেলে ফেরে পকেটে রোজ কামাইয়ের টাকা নিয়ে। লেখাপড়া না শিখলে কোথায় কতখানি ক্ষতি সে কথা এরা বোঝে না। ওদের তেমন করে কেউ বোঝায়ও না। কোনো এক অদৃশ্য পাঁচালিকার সেই কবে কত যুগ আগে এদের দুঃখের পাঁচালি লিখতে শুরু করেছিলেন। আজও সেই লেখা চলছে। এর মধ্যে অজয়ের জলে কতবার জোয়ার ভাটা খেলেছে, কিন্তু এই গ্রামের মানুষগুলোর অদৃষ্ট থেকে ভাটার অভিশাপ মেটেনি। এর মধ্যে ইংরেজ এলো, ইংরেজ চলে গেল, দেশ স্বাধীন হলো, দেশীয় দাদারা মাতব্বর হলেন, তাদের মাতব্বরি ক্রমেই বাড়তে লাগলো। তারাই যারা কলির দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো ত্রিদেব। ত্রিশুল বাবা সাধনা তো এদের কিছু করতে পারেনি। মানুষ মারার মারণ অস্ত্র যে আবিষ্কার করে এবং বানায়, সেও তো সাধনা করে, বিদ্যার সাধনা, বিজ্ঞানের সাধনা। সেও দেবরাত্রি পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রম এবং সাধনা মানুষের কোনো কাজে লাগে না। ত্রিশুল বাবা নানা রকম সাধনাও বুঝি সেই রকম। ওই দাঁতের ডাক্তারকে অক্ষয় দান্তের আশীর্বাদ দিয়ে ত্রিশুল বাবা যে কত বড় সর্বনাশ করেছেন, সেটা বেচারি রামমোহন বাবু আর তার পরিবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এই গ্রামে এত লোক থাকতে ত্রিশুল বাবা বেছে বেছে তাকেই কেন গুপ্তধনের সন্ধান দিতে আগ্রহী, সেটা সহজ বুদ্ধিতে গুপির মাথায় ঢুকছে না। গুপির ধৈর্য চলে যাচ্ছিল, তবু খানিকক্ষণ অপেক্ষা করে বলল, বেলা হচ্ছে, এবার আমি বাড়ি যাব। চলো তাই যাওয়া যাক। গুপি ত্রিশুল বাবার দিকে তাকিয়ে বলল, আমি তো আমার বাড়ি যাব, আপনি কোথায় যাবেন? আজ যে মধ্যাহ্নে তোদের বাড়িতে আমার মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ। আদিনাথ অত করে বলে গেল, আমি কি না গিয়ে পারি? চল রওনা হওয়া যাক। মনে মনে অবাক হলেও গুপি কিছু বলল না। সে ভেবে পেল না আদি কাকা কখন এসে ত্রিশুল বাবাকে নিমন্ত্রণ করে গেল। বাবা কি মিথ্যে বলছেন? সামান্য একটু খাবার, তার জন্য মিথ্যে বলবেন? এটা বিশ্বাস করতে গুপির কষ্ট হলো। ৮ ঘন্টার হাঁটা পথেই বাড়ি ফিরে এলো, সঙ্গে ত্রিশুল বাবা। বাড়ির উঠোনে পা দিয়েই গুপি টের পেল, আজ মধ্যাহ্নের আহার যথার্থই ভোজ হবে। আদি কাকা রান্না করছে, চমৎকার গন্ধ বেরোচ্ছে। আদি কাকার সঙ্গে কোমরে গামছা জড়িয়ে রাঁধতে লেগেছেন পিসিমশাই। পিসিমশাই কি রাঁধতেও জানেন নাকি? ত্রিশুল বাবাকে দেখে আদি কাকা যেমন আপ্যায়ন করতে লাগলো, তাতে মনে হলো ত্রিশুল বাবা মিথ্যে বলেননি। আদি কাকা নিশ্চয়ই তাকে মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করেছে। যেখানে রান্না হচ্ছিল তার দিকে একবার তাকিয়ে নিয়ে গুপি স্নান করতে গেল। কদমখণ্ডিতে আসার পর থেকে দিনগুলো বেশ শান্তিতেই কেটে যাচ্ছিল। জমি জমার ব্যাপারটা প্রথমে যেমন জটিল মনে হয়েছিল, এখন আর তত জটিল মনে হচ্ছে না। ধানের ফলন, জমির হিসেব, ডিপ টিউবওয়েলের খরচ, ফসলের ক্ষেতে পোকা মারার ওষুধ, এসব ব্যাপার আদি কাকা এই কদিনে দিব্যি বুঝিয়ে দিয়েছে। নিজের কাছে ফল এলে মনে যে এত আনন্দ হয় সেটা গুপির জানা ছিল না। তাদের বাজারে ঝুড়ি বোঝাই ঝিঙে আসে। এখানে এসে সে প্রথম ঝিঙে ফুল দেখল। বেশ রোমাঞ্চকর ব্যাপার। কিন্তু গতকাল থেকে অন্যরকম ব্যাপার ঘটতে আরম্ভ করেছে। ঘর অমাবস্যার মতো নিকশ কালো রঙের একটা ভ্যান গাড়ি
তাদের বাড়ি থেকে 50 গজ দূরে গতকাল অনেকক্ষণ দাঁড়িয়েছিল। গাড়িটা যে পুলিশের তা চিনতে গুপির ভুল হয়নি। বাড়ির কাছে পুলিশের গাড়ি কেন? গুপি ভাবল, পিসিমশাই কোনো গন্ডগোল বাঁধাননি তো? হয়তো শেয়ালদের উৎপাত নিয়ে পুলিশকে নালিশ করেছেন। শেয়ালদের বিরুদ্ধে ডায়েরিও করতে পারেন। পিসিমশাইয়ের পক্ষে অসম্ভব কিছুই নয়। গুপি এটাও বিলক্ষণ জানে যে শিয়াল মারার ব্যাপারে পুলিশের উৎসাহের অভাব নেই। কয়েক বছর আগে কলকাতার কাছেই কোনো একটা পার্কে নাকি পুলিশ শিয়াল মেরেছিল। কলকাতার সব কাগজে সেই খবরও বেরিয়েছিল। এখানে তাহলে পুলিশ শিয়াল মারতে এসেছে। পুলিশের ভ্যান আর ভ্যানে বসা পুলিশ কর্মীদের নির্বাক এবং ভাবলেশহীন মুখ দেখে কিছুই বোঝবার উপায় নেই। গুপি পল্টনকে বলল, সকালবেলা একটা পুলিশ ভ্যান অনেকক্ষণ বাড়িটার দিকে মুখ করে দাঁড় করানো ছিল, এইমাত্র চলে গেল। ওদের মতলবটা বুঝতে পারছি না। থানায় গিয়ে জিজ্ঞাসা করব? গুপি উত্তর দিল, কোনো দরকার নেই। গতকাল দুপুরেও ছিল, সন্ধ্যার দিকেও একবার টহল দিয়ে গেছে, আবার আজ সকালে এসেছিল। আমি জমি জমার কাজে যাচ্ছি, তুই বারান্দায় বসে থাকবি। পুলিশের গাড়িটা আর আসে কিনা এবং এলে কতক্ষণ দাঁড়ায় এইসব লক্ষ্য করবি। কাউকে কিছু বলবার দরকার নেই। পল্টনকে বলে গুপি চলে গিয়েছিল। ফিরে এসে পল্টনের মুখ থেকে যা রিপোর্ট পেল তাতে গুপির চোখ ছানা বড়া। এবার ওই কালো ভ্যানটা আসেনি, এসেছিল একটা জিপ। তাতে জনা 5 লোক। তাদেরই 2জন লোক জিপ থেকে তাদের বাড়িটার দিকে তাকাচ্ছিল। ওই 2জনের মধ্যে একজনের হাতে ছিল গোল করে গোটানো একটা কাগজ। মাঝে মাঝেই সেই কাগজটা খুলে 2জনে দেখছিল। কাগজটা দেখছিল আর আমাদের বাড়িটার দিকে তাকাচ্ছিল। এমন সময় মাঠের উপর দিয়ে একজন রঙিন পোশাক পরা বাউল হেঁটে আসছিল। ওই লোক দুটোর একজন বাউলকে ডাকলো, ডেকে কি সব জিজ্ঞেস করলো। বাউল ভদ্রলোক চলে যাওয়ার পরেও অনেকক্ষণ জিপটা দাঁড়িয়েছিল। তারপর জিপটা চলে গেল। গুপি চিন্তিত মুখে বলল, জিপটা কি পুলিশের? পল্টন বলল, আলবাত পুলিশের। গুপি ফের প্রশ্ন করল, কেমন করে বুঝলি? প্রথমে বুঝলাম ধোঁয়া দেখে। জিপ গাড়িটার পেছন থেকে দিদার কালো ধোঁয়া গলগল করে বেরোচ্ছিল। কলকাতাতেও দেখেছি পুলিশের জিপ আর ভ্যান থেকে ধোঁয়া বেরোবেই। দ্বিতীয় প্রমাণ আরো মক্ষম। গাড়িটা ঘুরতেই পিছনে দেখলাম লেখা আছে WB পুলিশ। ব্যাস, আর কোনো সন্দেহ রইল না। গুপি মনে মনে ভাবল, এই ব্যাপারটাকে তুচ্ছ ভাবা ঠিক হবে না। পিসিমশাইকে বলে লাভ নেই। আজই আদি কাকাকে ব্যাপারটা জানানো দরকার। পুলিশের কিছু জানবার থাকলে সরাসরি জেনে যাক না, অমন জলঘোলা করছে কেন? আদি কাকার কাছে এখনই জিজ্ঞেস করা যেত। কিন্তু এই মুহূর্তে আদি কাকার সঙ্গে গল্পে মেতে আছেন পিসিমশাই। অতএব আপাতত কিছুক্ষণ অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই। প্রতীক্ষার প্রহর বড় দীর্ঘ মনে হয়। পিসিমশাইয়ের গাল গল্প যে কখন শেষ হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। বরং পল্টনকে দিয়ে এবার তুই শিয়াল ডাক ডাকিয়ে দিলেই পিসিমশাই সুরসুর করে গল্প ছেড়ে ঘরে চলে আসবেন। সেই সুযোগে আদি কাকাকে কথা বলা যাবে। গুপি পল্টনকে কাছে ডেকে বলল, তুই একবার শিয়াল ডাক ডেকে উঠত। পল্টন জানলা দিয়ে ঘরের বাইরে তাকিয়ে বলল, তোর কি মাথা খারাপ? এখনো দগদগে বিকেল, এই বিকেলে কি শিয়াল ডাকে? আগে আধার নামতে দে, তারপর তো শিয়ালের ডাক। গুপি বুঝল পল্টনের কথায় সত্যি যুক্তি আছে। অসময়ে ডাকের ফলে যদি পল্টন পিসিমশাইয়ের কাছে ধরা পড়ে যায়, তাহলে রাতের দিকে শিয়াল ডাক ডেকে পিসিমশাইকে আর ভয় পাওয়ানো যাবে না। পিসিমশাই শিয়াল আতঙ্ক চলে গেলে তিনি আবার বাড়াবাড়ি করতে আরম্ভ করবেন। পল্টন রাতের দিকে শিয়াল ডাক ডাকলে পিসিমশাই এখনো বিশ্বাস করেন যে শিয়ালরা তাকেই খুঁজছে। তারা খাওয়া সেই শিয়ালটি ওদের পথ প্রদর্শক। কেননা একমাত্র ওই শিয়ালটি নাকি পিসিমশাইকে চেনে বলে পিসিমশাইয়ের এখনো বদ্ধমূল ধারণা। তবে রোজই সন্ধ্যাবেলা পল্টনকে হরবোলা হয়ে শিয়াল ডাকতে হয় না। সত্যিকারের শিয়ালরা কদমখণ্ডির বাঁশবাগান থেকে অভ্যাস মতো ডেকে ওঠে। শিয়ালের ডাক শুনলেই গুপি পল্টনের দিকে তাকায়। পল্টন ইশারায় বুঝিয়ে দেয়, এটা আমার নয়, অরিজিনাল। মাঝে মাঝে গোলও বাঁধে। হঠাৎ পল্টনের ডাক শুনে বাঁশবাগানের ভেতর থেকে শিয়ালরা ভাবে তাদের কেউ কি দলছুট হয়ে ওই বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। ফলে অসময়ে তারাও স্বজন হারানোর শোকে কান্নার মতো ডাকতে থাকে। পিসিমশাই ভয়ে এবং বিরক্তিতে বলে ওঠেন, জায়গাটার নাম কদমখণ্ডি না হয়ে শিয়ালখণ্ডি হলে জুৎসই হতো।
এত শিয়ালের ডাক চপচারণক বোধ হয় শিয়ালদহতেও শোনেননি। আদি কাকাকে পুলিশের ব্যাপারটা না বললে কিছুতেই মনে শান্তি হচ্ছে না গুপির। এই ঘরের মধ্যে বেজার মুখে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর আদি কাকাকে একা পাওয়া গেল। গুপি আদি কাকাকে নিয়ে বারান্দা থেকে নেমে উঠোনে এলো। এই বাড়ির উঠোনটা বেশ বড়। সেই উঠোনের এক কোণে আদি কাকাকে নিয়ে গিয়ে পুলিশের ব্যাপারটা গুপি বলল। না বলে উপায় নেই বলে বলতেই হলো। আদি কাকা মন দিয়ে সমস্তটা শুনল। তারপর বলল, এই থানার দারোগা বাবু খুব সজ্জন প্রকৃতির, আমার সঙ্গে চেনাশোনা আছে, চলো না একদিন গিয়ে দারোগা বাবুর সঙ্গেই কথা কই। গুপির মনের মধ্যেও সেই রকমের ইচ্ছে, তাই বলল, থানা এখান থেকে কত দূর? সে আর বেশি দূর কই, মাইল 5 হবে। একখানা সাইকেল করে দিব্যি চলে যাওয়া যাবে। তা তুমি সাইকেল চালাতে জানো তো? দিব্যি জানি। কাশীপুর থেকে বালি ব্রিজ পেরিয়ে কতবার বেলুড় গেছি শুধু সাইকেল চালিয়ে। আদি কাকা যেন খুশি হলো। সারা মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, আমি এখনো 2-3 মাইল সাইকেল চালিয়ে দিব্যি যাওয়া আসা করতে পারি। তাহলে আর দেরি কেন, এখনই বেরিয়ে পড়া যাক। গুপিও বেশি দেরি করতে চাইছিল না, যা ফয়সালা হওয়ার আজই হয়ে যাক। একটা লোকের নাকের ডগায় যদি কোনো একটা বেয়ারা মাছি উড়ে এসে ক্রমাগত বসতে থাকে, তাহলে লোকটার যেমন অস্বস্তি হয়, পুলিশের আচরণ তেমনই অস্বস্তি দিচ্ছিল গুপিকে। আদি কাকা একটা সাইকেল জোগাড় করে আনতেই গুপি সাইকেলের পিছনের সিটে আদি কাকাকে বসিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিল। তাদের কাশীপুরের বাড়িতে গুপির একটা বাইক আছে। গুপি মনে মনে ভাবল, এবার কাশীপুর থেকে বাইকটা এখানে আনিয়ে নিতে হবে। কদমখণ্ডিতে একটা বাইক থাকলে কাজকর্মের বিস্তর সুবিধা। লালমাটির কাঁচা রাস্তা পেরিয়ে সাইকেলটা পাকা রাস্তায় পড়তেই গুপি গতি বাড়িয়ে দিল। রাস্তার একদিকে ছাড়া ছাড়া কয়েকটা বাড়ি, অন্যদিকে শালবন। হাওয়ায় শাল গাছের শুকনো পাতাগুলো খসে গিয়ে কাঁপতে কাঁপতে মাটির দিকে নেমে আসছিল। কয়েকজন অল্প বয়সী মেয়ে খুব মনোযোগ দিয়ে শুকনো শালপাতা কুড়োচ্ছিল। গুপি ইচ্ছে করেই সাইকেলের ঘন্টি বাজালো। সেই শব্দে তারা একবার চোখ তুলে তাকালো। সাইকেলের পিছনে বসে আদি কাকা অনেক কিছু বলে যাচ্ছিল। যেহেতু আদি কাকার কথার দিকে তার মন ছিল না বলে সে কিছুই তেমন করে শুনতে পাচ্ছিল না। অনেকটা পথ পেরিয়ে থানায় আসা গেল। আদি কাকা গুপিকে নিয়ে থানায় ঢুকে সোজা দারোগা সাহেবের দরজার সামনে এলো। দরজায় একটা পর্দা ঝুলছে। গুপি একবার দেখেই বুঝলো, কেনার পর থেকে এই পর্দা দীর্ঘকাল সাবান সোডার স্পর্শ পায়নি। আদি কাকা পর্দার এপাশ থেকে বলল, দারোগা বাবু, আমি কদমখণ্ডির আদিনাথ, ভিতরে আসবো? ভিতর থেকে চিকন গলায় উত্তর এলো, আসুন আসুন। ঘরে ঢুকে গুপি দেখল, বেশ মোটা সোটা চেহারা দারোগা বাবু চেয়ারে বসে বাঁ হাতে একটা ছোট আয়না নিয়ে ডান হাতে ধরা কাঁচি দিয়ে খুব সতর্কভাবে নিজের গোঁপ ছাঁটছেন। দারোগা বাবুর চেহারা বেশ প্রমাণ সাইজের। এমন লোকের এরকম চিকন গলা যে কেমন করে হয়, তা কিছুতেই গুপি ভেবে পেল না। কলকাতায় যে কজন দারোগাকে গুপির দেখার সৌভাগ্য হয়েছে, তাদের প্রত্যেকেরই আর কিছু থাকুক না থাকুক, গলাটি কিন্তু দারুণ। এমন বাজখাই গলায় জোরে ধমক দিলে লোকের পিলে চমকে যাবে। এমন চিকন গলার দারোগা হয় নাকি? এমন গলা তো একসময় শোনা যেত যাত্রা দলে যারা মহিলা সাজতেন তাদের। গুপির মনে হলো পুলিশের চাকরিতে উচ্চতা, স্বাস্থ্য, চোখ, শারীরিক সক্ষমতা, শিক্ষাগত যোগ্যতা এইসব দেখার নিয়ম থাকলেও কণ্ঠস্বর পরীক্ষা নিশ্চয়ই আবশ্যিক নয়। পুলিশে চাকরি করতে যাচ্ছে, সে তো আর রেডিওতে গানের অডিশন দিতে যাচ্ছে না। গুপি যখন এইসব ভাবছিল, তারই মধ্যে দারোগা বাবুর গোঁপ পরিচর্যা শেষ হয়ে গেল। আয়না আর কাঁচি সরিয়ে রেখে বললেন, বলুন আদিনাথ, কি দরকার? গুপির দিকে নজর পড়তেই বললেন, এই যুবকটিকে? আদি কাকা উত্তর দিল, এর নাম গুপি, গোপীচাঁদ ঘোষাল, স্বর্গত দনিচাঁদ ঘোষালের ছোট নাতি, নদের চাঁদ মহাশয়ের ছোট ছেলে। পরিচয় পর্ব মিটতেই গুপি হাত তুলে দারোগাবাবুকে নমস্কার করে বলল, নমস্কার। আগে আমরা বিশেষ একটা কারণে আপনার কাছে এসেছি। দারোগা সদ্য ছাটা গোফে একবার আঙুল বুলিয়ে নিয়ে বললেন, ভাগ্যিস এসেছেন।
নইলে তো আজ অথবা কালই আমাকে যেতে হতো আপনার কাছে। গুপি একবার আদি কাকার দিকে তাকালো, তারপর বলল, আমার কাছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দারোগাবাবু বললেন, বুঝিয়ে না দিলে আপনি বুঝবেন কেমন করে? এতকাল পুলিশের চাকরি করছি, কত কিছু শিখলুম এবং বুঝলুম, কিন্তু এই কেসটা বুঝতে আমারও অনেক সময় লেগে গেল। কলকাতা এবং দিল্লি থেকে স্পেশাল অফিসাররা এসে না বোঝানোর আগে পর্যন্ত আমি কিছুই বুঝিনি। তাও যে পুরো বুঝেছি এমন মনে হয় না। গুপি মনে মনে ঘাবড়ে যেতে লাগলো। কলকাতা এবং দিল্লির স্পেশাল অফিসার আসা মানে বেশ বড়সড় ব্যাপার। জল ইতিমধ্যেই কদমখণ্ডি থেকে ভায়া কলকাতা হয়ে দিল্লি গড়িয়ে গেছে। গুপির বুকের মধ্যে একই সঙ্গে ভয় আর অসহায়তা জেগে উঠল। কথায় বলে, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা। বাঘের হাত থেকে কোনো ক্রমে প্রাণ বাঁচলে সেই ঘা অর্থাৎ ক্ষত সারাবার অনেক ইঞ্জেকশন, ওষুধ এবং আধুনিক চিকিৎসা বেরিয়ে গেছে। পুলিশ চলে যে ঘা হয় তার চিকিৎসা এখনো অনাবিষ্কৃত। গুপি একবার আদি কাকার দিকে তাকালো। তার ভুরুজোরা কুঁচকে আছে। আদি কাকাও বেশি স্বস্তিতে নেই। মনে মনে ভয় পেলেও গুপি মুখে সেটা প্রকাশ করতে চাইল না, বরং চোখে মুখে জোর করে একটা বেপরোয়া ভাব এনে বলল, ব্যাপারটা আমি বুঝতেই আপনার কাছে এসেছি। সকাল বিকেল দুপুর পালা করে আপনাদের কালো ভ্যান গাড়ি আর জিপ গাড়িটা নিয়ে আমাদের কদমখণ্ডির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকছে। এটা আমাদের মোটেও ভালো লাগছে না। দারোগাবাবু বললেন, ওই ব্যাপারে আমার কোনো হাত নেই। আপনাদের বাড়িতে পালা করে যাচ্ছে কপু আর দীপু। গুপি বলল, এই কপু আর দীপু কি সাংকেতিক শব্দ? আগে না, ওটা সংক্ষিপ্ত শব্দ। কপু মানে কলকাতা পুলিশ আর দীপু মানে দিল্লি পুলিশ। আদি কাকা এতক্ষণ পর বলল, যাওয়া আসা যে করছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন যাচ্ছে, এই যাতায়াতের কারণটা বা কি, সেটা জানতেই আপনার কাছে আসা। দারোগাবাবু একটু ভাবলেন, হাতের আঙুল দিয়ে গোপের ওপর বোলালেন, তারপর বললেন, ব্যাপারটা তো আপনাদের জানানো দরকার। তবে কি জানেন, বিষয়টা অত্যন্ত গোপনীয় বলে এখনই পাঁচকান করতে চাই না। তবে আজ সন্ধ্যের আগেই দিল্লির উধম সিংজি এবং কলকাতার গৌরাঙ্গ প্রধান মহাশয়কে নিয়ে আপনাদের কদমখণ্ডির বাড়িতে যাব। সেখানে গিয়েই সব কথা হবে। আমাকে এখন উঠতে হবে। দারোগাবাবু উঠে পড়লেন। গুপি আর আদি কাকা সাইকেলে করে আবার নিজেদের বাড়িতে ফিরে এলো। গুপি বলল, আমি, পল্টন আর তুমি ছাড়া পুলিশের ব্যাপারটা কেউ জানে না। সন্ধ্যার আগে পুলিশরা বাড়িতে এলেই পিসিমশাই তো জেনে যাবেন। জানবার পর উনি যে কি করবেন আর কি করবেন না, সেটা আমার অনুমানের বাইরে। আদি কাকা একটু ভেবে বলল, এখন তো আমাদের মধ্যে জানাজানি হবেই, না জানিয়ে তো উপায় নেই। বেশি বাড়াবাড়ি করলে পরে তার একটা ব্যবস্থা করা যাবে। সত্যিই তো, এখন আর গোপন রাখার কোনো উপায় নেই। গুপি আলাদা করে ডেকে শুধু পল্টনকে থানা এবং দারোগার ব্যাপারটা বলল। পল্টনকে বলল, পিসিমশাই এখনো কিছু জানেন না। আমাদের আগ বাড়িয়ে আগে কিছু জানানোর দরকার নেই, সময়কালে জেনে যাবে। পল্টনকে বেশ চিন্তিত দেখালো। সে গুপির দিকে তাকিয়ে বলল, কলকাতা আর দিল্লি পুলিশ জয়েন্টলি কোন কর্মে এই কদমখণ্ডিতে মরতে এলো? এখানে আছেটা কি? এমন একটা আলু ভাতে মার্কা গ্রাম যে ভালো জাতের একটা ডাকাত নেই, পিলে চমকাবার মতো কোনো মস্তান নেই, দল বেঁধে পাড়া চড়াও হবার মতো কোনো সুসংহত দল নেই, এসব ব্যাপারে কেশপুর, চমকাইতলা, বানতলা, গোয়ালতর অল্প দিনেই কেমন নাম করে ফেলেছে। কাগজ আর টিভির দৌলতে রাজধানী দিল্লির মতোই এদের নাম এখন সবাই জানে। ওইসব বিখ্যাত তীর্থে না গিয়ে কলকাতা আর দিল্লির স্পেশাল পুলিশ এই কদমখণ্ডিতে এলো কেন? ভবিষ্যতে সিলেবাসে ওই তীর্থধামের নাম উঠে যাবে। গুপি চুপ করে বসে বসে দারোগাবাবুর কথাগুলো ভাবছিল। পল্টন বলল, গুপি,
আমাদের ত্রিশূল বাবা তো সর্বজ্ঞানী, একবার চোখ বুঝলেই জগতের সব খবর জানতে পারেন। চল না তাকে গিয়ে কথাটা বলি, তিনি এখন কোথায়? এত রকম ভাবনা আর তালগোলের মধ্যে ত্রিশূল বাবার কথাটা মনেই পড়েনি। তাই গুপি বলল, তুই খুব ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। তিনি এখন কোথায় সেটা আমি না জানলেও আদি কাকা জানে। চল আদি কাকার কাছে যাই। দুপুরে খাওয়ার পর আদি কাকা মুখে গামছা চাপা দিয়ে ঘুমোচ্ছিল। ওটাই আদি কাকার স্বভাব। একটু ইতস্তত করে গুপি ডাকল, আদি কাকা, ও আদি কাকা। মুখের গামছা সরিয়ে আদি কাকা চোখ খুলল। তার দুই চোখে জিজ্ঞাসা। ক্যাম্প খাটের উপর উঠে বসতে বসতে বলল, কি হলো, ডাকাডাকি কেন? তেনারা তো বিকেলে আসবেন, এখনো তো বিকেল হয়নি। কথা বলতে বলতেই আদি কাকা উঠে বসে গুপি আর পল্টনের দিকে তাকালো। গুপি বলল, কদিন থেকে ত্রিশূল বাবাকে দেখছি না, এখন উনি কোথায়? তাকে তোমাদের কিসের দরকার? তিনি তো মহাপুরুষ, তার ওপর সর্বজ্ঞ। এইসব পুলিশ দারোগার ব্যাপারটা তাকে বললে কেমন হয়? তিনি নিশ্চয়ই একটা কিছু বিধান দেবেন। আদি কাকার মুখে কোনো অভিব্যক্তি দেখা গেল না, শুধু বলল, কখন কোথায় থাকেন তার কি কোনো ঠিক ঠিকানা আছে? সময় বুঝে তিনি আবার উদয় হবেন। তাকে এমনিতে ধরা যায় না, তিনি নিজেই ধরা দেন, অবশ্য যদি তিনি ইচ্ছা করেন। সূর্য ডোবার অনেক আগেই জিপগাড়িতে করে দারোগা সাহেব এলেন। মাথায় পাগড়ি এবং ফিনফিনে কালো কাপড়ে বাঁধা দাড়ি দেখেই গুপি বুঝে গেল ইনিই দিল্লির উধম সিং, এবং সঙ্গে সাফারি পরা ভদ্রলোক অবশ্যই কলকাতার গৌরাঙ্গ প্রধান। দারোগা বাবুকে তো আগেই চেনা ছিল। গৌরাঙ্গ প্রধানের নামটি একেবারে যথার্থ। গুপি খুব ছেলেবেলায় বাবার সঙ্গে হাওড়া নাট্য সমাজের নদের নিমাই পালা দেখেছিল। সেই ক্ষীণতনু লম্বা গৌরাঙ্গকে তার বেশ ভালো লেগেছিল। কলকাতার পুলিশ গৌরাঙ্গ অনেকখানি সেই রকম দেখতে, যেন যমজ ভাই। সাফারি খুলে গেরুয়া ধুতি আর উত্তরীয় গলায় দিলে চিতপুর পাড়ায় এই গৌরাঙ্গের দিব্যি কদর হবে। গুপি এগিয়ে গিয়ে আদর করে তাদের বারান্দায় বসালো। চারিদিকে তাকাতে তাকাতে উধম সিং ভাঙা ভাঙা বাংলায় বললেন, এই বাড়িতে পার্মানেন্টলি কে কে থাকেন? গুপি উত্তর দিল, আমরা তিনজন, অর্থাৎ আমি, আমার বন্ধু পল্টন আর আমার পিসিমশাই। মাসখানেক হলো এসেছি। এখানে পার্মানেন্টলি থাকে আদি কাকা। উধম সিং চারিদিকে চোখ ঘুরিয়ে প্রশ্ন করলেন, হু ইজ আদি কাকা? এখন সে কোথায় আছে? আদি কাকা হাত জোর করে উত্তর দিল, হ্যাঁ আজ্ঞে স্যার, আই এম হ্যায় আদি কাকা। মাই গুড নেম আদিনাথ, কিন্তু চালু নেম আদি অ্যান্ড আদি কাকা। এবার গৌরাঙ্গ প্রধান মশাই উঠে দাঁড়িয়ে বললেন, এই বাড়িতে কটা ঘর? আদি কাকা উত্তর দিল, স্যার চারখানা। মনিবের ছেলে আসবে বলে দুটো ঘর সাফসুতরো করেছিলাম, প্রয়োজন হচ্ছে না বলে বাকি দুটো করব করব করেও করা হয়নি। গৌরাঙ্গ প্রধান নিচু গলায় ফিস ফিস করে উধম সিংকে কিছু একটা বলতেই উধম সিং বলে উঠল, এস, লেট আস মুভ। গুপি ভাবল ওরা বুঝি চলে যাবেন, কিন্তু তা নয়। গৌরাঙ্গ প্রধান বললেন, চারটে ঘরই একবার দেখতে চাই। গুপি বলল, আসুন আমার সঙ্গে। পল্টন, একটা টর্চ সঙ্গে নিস। বন্ধ ঘর দুটো অন্ধকার, হয়তো ইঁদুর আরশোলাও থাকতে পারে। উধম সিং, গৌরাঙ্গ প্রধান এবং দারোগা বাবু তিনজনেই ঘুরে ঘুরে ঘর চারটে দেখলেন। ফিরে এসে আদি কাকাকে জিজ্ঞেস করলেন, আপনি কতদিন এখানে আছেন? আদি কাকা উত্তর দিল, গুপি চাঁদের বাবা নদের চাঁদের আমল থেকে। উধম সিং বলে উঠলেন, রাবিশ, আপনি টাইমটা বলুন। গৌরাঙ্গ প্রধান বুঝিয়ে বলার ভঙ্গিতে বললেন, বাপের আমল বললে তো সময় বোঝা যায় না, সময়টা বলুন। আদি কাকা ভাবতে ভাবতে বলল,
নদের চাঁদ মহাশয়ের কাছে আমি যখন আসি তখন আমার বয়স 18 বছর, সেই থেকেই আছি। তা প্রায় 50 বছর হবে। আমার নিজের বয়সই এখন হলো গিয়ে, দারোগাবাবু বলে উঠলেন, প্রায় 68। আদি কাকা বলল, তা হবে। গৌরাঙ্গ প্রধান প্রশ্ন করলেন, তার আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথায়? তার আগে ছিল মুর্শিদাবাদের সুকি, থানা নবগ্রাম, দেশ হচ্ছে বলগনা। গৌরাঙ্গ প্রধান বললেন, বলগনা কোথায়? বর্ধমান থেকে রেলে কাটোয়া যাবার পথে বলগনা স্টেশন পড়ে। উধম সিং ভ্রু কুচকে আদি কাকার দিকে তাকিয়েছিলেন। এবার প্রশ্ন করলেন, ওই সুকি থেকে বহরমপুর কত দূর? কিংবা বহরমপুরের গঙ্গা? আদি কাকা উত্তর দিল, তা প্রায় 6 কিলোমিটার হবে। ওরা তিনজনেই বারান্দায় এসে দাঁড়ালেন। ওদের পিছন পিছন গুপিরাও। পিসিমশাইকে কঠোরভাবে নিষেধ করা ছিল, তিনি যেন আগ বাড়িয়ে কথা না বলেন, কিন্তু এতক্ষণ চুপ করে থাকার পাত্র তিনি নন। তিনি হঠাৎ বলে উঠলেন, ভাই উধম সিংজি অ্যান্ড গৌরাঙ্গ বাবু, আপনাদের দুজনকে আমি আমার কৌতূহল নিরসনের জন্য আপাতত একটি প্রশ্ন করতে পারি? গৌরাঙ্গবাবু হাত ঘড়িটা দেখে নিয়ে বললেন, অবশ্যই পারেন। ধন্যবাদ। আপনারা যে বাড়িটা ঘুরে দেখলেন, নোট বইয়ে নোট করলেন, তার থেকে মনে প্রশ্ন উদিত হওয়া স্বাভাবিক যে এই বাড়িটাতে দেখার কি আছে? দিস ইজ নট তাজমহল আর খাজুরাহ। আপনারা কি কোনো আশঙ্কা করছেন? গৌরাঙ্গবাবু পিসিমশাইয়ের দিকে তাকিয়ে বললেন, সব কথা এখনই বলা যাবে না, শুধু এইটুকু জেনে রাখুন, আপনারা সবাই খুব বিপদের মধ্যে আছেন। সে তো আছি। এই দেশের সংখ্যাগরিষ্ঠ কুকুর আর শেয়াল কদমখণ্ডের এই জায়গাটাতে থাকে। এত জায়গা থাকতে আমার স্বর্গত শ্বশুরমশাই কেন যে বেছে বেছে শেয়ালপল্লী আর কুকুর কলোনিতে বাড়ি করেছিলেন কে জানে। গৌরাঙ্গবাবু বললেন, এখানে শেয়াল কুকুর আছে ঠিকই, তবে সব শেয়ালই আসল শেয়াল নয়। সাবধানে থাকবেন, আপনাদের মধ্যে কেউ খুনও হয়ে যেতে পারেন। পিসমশাই আটকে উঠে বললেন, জয়দেবের পূর্ণভূমিতে মার্ডার, মানে রক্তপাত? পল্টু, আমি কালই ইচ্ছাপুর যাব। খুন যদি কপালে লেখা থাকে সেটা না হয় ইচ্ছাপুরে স্ত্রী পুত্রদের কাছেই হোক। গৌরাঙ্গবাবু চোখের ইশারায় গুপিকে ডেকে উঠোনের দিকে হাঁটতে লাগলেন। পল্টন পিসিমশাইয়ের কাণ্ড দেখে মৃদু একটা ধমক দিল। আদি কাকা সেই যে চুপ করে আছে তো আছেই, তার মুখে আর কোনো কথা নেই। পল্টন আর পিসিমশাই বারান্দা থেকে নেমে দেখলেন, জিপ গাড়ির সামনে দাঁড়িয়ে গৌরাঙ্গ প্রধান আর উধম সিং দুজনেই গুপিকে যেন কি বলছেন। দারোগাবাবুও কিছু একটা বললেন। পিসিমশাই বললেন, নির্ঘাত বলে যাচ্ছে কে কে খুন হতে পারে। ওরা উগ্রপন্থীদের টার্গেট লিস্ট হাতে পেয়ে গেছে। আমার নামটা আছে কি না কে জানে। ভিয়ার গেলানো লোকের নাম কি থাকবে? তোমার কি মনে হয় পল্টন? পল্টন পিসিমশাইয়ের কথার কোনো জবাব দিল না। খানিক বাদেই গুপি ফিরে এলো। ওরা চলে যাওয়ার পর থেকেই সময়টা খুব বিশ্রীভাবে কাটতে লাগলো। গুপির তো কিছুতেই খিদে পাচ্ছিল না। আদি কাকার বলা বলির জন্য খেতে বসলো। সামান্য একটু খেয়েই গুপি উঠে পড়ল। পিসিমশাই সেটা দেখে গুপিকে বললেন, ওরে পাগল, তুই খাওয়া ছাড়লে কি খুনিরা পালিয়ে যাবে? বরং মরবার আগে মনের সুখে খেয়ে নে। পল্টন খেতে খেতে পিসিমশাইয়ের দিকে তাকিয়ে বলল, আপনি বড্ড বাজে কথা বলেন। আপনি কেমন করে জানলেন যে গুপি খুন হবে? জলের গ্লাসটা মুখে তুলতে তুলতে পিসিমশাই উত্তর দিলেন, কেউ একজন তো হবে। গুপির জায়গায় আমিও হতে পারি। তার জন্য খাওয়া ছাড়বো কেন? আসলে গুপিকে আমি সাহস দিচ্ছি। পিসিমশাই জল খেলেন, হাত মুখ ধুয়ে এসে বললেন, আরে গুপি, যাওয়ার সময় তোকে একান্তে ডেকে নিয়ে গিয়ে কি বললো? তুই কেন ফাইনাল টার্গেট লিস্ট দেখতে চাইলি না? তাহলে বোঝা যেত আমাদের কার কার নাম আছে। গুপি একটা লবঙ্গ মুখের মধ্যে ফেলে দিয়ে বলল, সেসব বিষয়ে কোনো কথা হয়নি।
আমাদের খালি সতর্ক থাকতে বলেছেন। আর গুপি কথা থামিয়ে আদি কাকার দিকে তাকালো। আদি কাকা বাইরের বারান্দা থেকে সবে ঘরে ঢুকলো। পিসেমশাই গুপিকে তাড়া দেওয়ার ভঙ্গিতে বললেন, আর কি বলল? হঠাৎ প্রসঙ্গ পাল্টে গুপি আদি কাকার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমাদের ক্ষেতের চাল আর আনাজ রাখার জন্য ঠাকুরদা কি কোনো গোডাউন বানিয়েছিলেন? ক্যাম্প খাটের উপর বিছানা করতে করতে আদি কাকা বলল, তোমার ঠাকুরদা করেননি, তোমার বাবা নদের চাঁদ করেছিলেন বটে, কিন্তু কয়েক বছর পর তা বিক্রি করে দেন। কার কাছে বিক্রি করেন? ক্যাম্প খাটের উপর বসতে বসতে আদি কাকা বলে, কতকাল আগের কথা, তার নাম কি মনে আছে? শুনেছি সে কলকাতার লোক। যখন বিক্রি হয় তখন আমি আমাদের জ্ঞাতির বিয়ে উপলক্ষে মুর্শিদাবাদে গিয়েছিলাম। ফিরে এসে শুনলুম বিক্রি হয়ে গেছে। আদি কাকার মুখের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে নিতে গুপি বলল, সেই বাড়িটা কোথায়, এখনো আছে কি? আদি কাকা দুহাতে তাচ্ছিল্যের মুদ্রা করে বলল, কে জানে এখনো আছে কিনা, হয়তো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। পিসেমশাই জিজ্ঞেস করলেন, আমাদের কোনো একজনের ওপর যখন খুনের খাড়া ঝুলছে তখন লোকাল পুলিশকে আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করবে? গুপি বলল, দারোগাবাবুকে বলেছিলাম, উনি স্পষ্টই বললেন আপাতত আমাদের কিছু করণীয় নেই, আগে কেউ খুন হোক, তারপর আমরা অ্যাকশনে নামব, তখন আমাদের কাজ। খুনি ধরতে না পারলেও ধরপাকড় যা হবে তাতে গ্রামের লোক গ্রাম ছেড়ে পালাবার পথ পাবে না। না মরলে তো ময়নাতদন্ত হয় না, তেমনি খুন না হলে খুনের তদন্ত হবে কেমন করে? খুনি বা পাবো কোথায়? তাই আগে খুনটা হতে দিন। যদি সম্ভাব্য খুনির তালিকা, নাম এবং ধাম দিতে পারেন, তাহলে অগ্রিম কিছু একটা চেষ্টা করা যেতে পারে। তাছাড়া কেসটা এখন কপু আর দীপুর আন্ডারে, আমার কিছু করার নেই। পিসেমশাই হতাশ হয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়তে পড়তে বললেন, কাল সকালে উঠে কাকে দেখবো আর কাকে দেখতে পাবো না কে জানে। আমার ইছাপুর চলে যাওয়াই উচিত ছিল, কিন্তু নিতান্ত নাবালক দুটি বালককে বিপদের মুখে রেখে কেমন করে যাই? ঘরের মধ্যে একটা হ্যারিকেন জ্বালিয়ে রাখা ছিল। তার আলোয় শোয়ার ঘরটার জমাট অন্ধকার কিছুটা তরল হয়েছে। গুপি এবং পল্টনের কারো চোখেই ঘুম আসছিল না। অন্য দুজনের কোনো সারা শব্দ নেই। অবাক হওয়ার মতো ব্যাপার। ঘুমিয়ে পড়লেও আজ কিন্তু একবারও আদি কাকার সেই বিখ্যাত নাসিকা গর্জন শোনা গেল না। এমনটা তো হয় না। তবে কি আদি কাকা ঘুমোয়নি? গুপি আদি কাকার বিছানার দিকে একবার তাকালো। অল্প আলোয় কিছুই বোঝা যাচ্ছে না। এর অনেকক্ষণ পর যখন গুপির চোখের পাতায় ঘুম জড়ো হতে আরম্ভ করেছে, তখন বারান্দার দিক থেকে একটা আওয়াজ এলো। আওয়াজটা খুব স্পষ্ট নয়, মনে হচ্ছে বারান্দার কোলাপসিবল গেটটার গায়ে কেউ মৃদু ধাক্কা দিচ্ছে। গুপি ভাবল, হয়তো কোনো কুকুর। সত্যিই বুঝি তাই। একটু পরে কুই কুই করে একটা বাচ্চা কুকুরের কান্নার আওয়াজ এলো। কান্নাটা এমনই যে জেগে না থাকলে কারো শুনতে পাওয়ার কথা নয়। গুপি দেখল, ওই ক্ষীণতম কান্নার আওয়াজেই ঘরের মধ্যে একজন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। 2 সেকেন্ড দাঁড়িয়ে থেকে খুব সন্তর্পণে ঘরের দরজার ডালাটা খুলে বাইরে গেল। এত আস্তে দরজাটা খোলা হলো যে কেউ জেগে না থাকলে দরজা খোলার আওয়াজ কিছুতেই তার কানে যাবে না। গুপি নিজের বিছানার ওপর উঠে বসল। এই মধ্যরাতে যে দরজা খুলে বাইরে যাওয়ার কারণটা বুঝতে পারছে না। গুপি বিছানা থেকে নামলো, পা টিপে টিপে দরজার কাছে এলো। দরজাটা বাইরে থেকে ভেজিয়ে রাখা। গুপি খুব সাবধানে দরজাটা সামান্য ফাঁক করলো, যাতে দরজায় কোনো শব্দ না হয় এবং ঘরের কোনো আলোর আভাস দরজার ফাঁক দিয়ে বারান্দায় না আসে। দরজার ওই ফাঁক দিয়ে গুপি যা দেখল, তাতে তার চক্ষু চরক গাচ্ছে। সে দেখল বারান্দার কোলাপসিবল গেট ফাঁক করা। বারান্দার দিক থেকে যে তালা দেওয়া থাকে সেই তালা খোলা। বারান্দায় কেউ নেই। গুপি ঘরে এসে নিজের বিছানায় চুপ করে বসে রইল। বিছানা থেকে উঠে মধ্যরাতে যে দরজা খুলে বাইরে গেল এবং কোলাপসিবল গেট খুলল, তাকে গুপি চেনে। কিন্তু আদি কাকা হঠাৎ বাইরে গেল কেন? এত রাত্রে বাইরে তার কিসের দরকার? কুকুরছানার সেই কান্নাটাও আর শোনা যাচ্ছে না।
গুপির মনে হলো সে একবার পল্টনকে সঙ্গে নিয়ে উঠোনে যায়। পল্টনকে ডাকার কথা ভেবে যেই না পল্টনকে ডাকতে গেল, তখনই বারান্দার দিক থেকে একটা শব্দ এলো। মনে হলো কেউ যেন খুব সন্তর্পণে গেটটা টানছে। গুপি চট করে নিজের বিছানায় শুয়ে ঘুমের ভান করে পড়ে রইল। আদি কাকা ঘরে এলো। ঘরের দিকে সাবধানী দৃষ্টিতে তাকালো। তারপর যাতে কোনো শব্দ না হয় এমনভাবে দরজাটা বন্ধ করে দিল। এরপর আদি কাকা নিশ্চয়ই ভালো মানুষের মতো শুয়ে পড়বে, কিন্তু আদি কাকা শুয়ে পড়ল না। পা টিপে টিপে গুপির বিছানার কাছে এসে একটু দাঁড়ালো। তারপর আরো একটু এগিয়ে গিয়ে কাঠের আলমারিটার পাল্লা খুলে ফেলল। ওই আলমারির মধ্যে গুপির জামা প্যান্ট এবং তার দুখানা সুটকেস। আলমারিটা গুপির মাথার দিকে, ফলে গুপির এবার দেখতে অসুবিধা হচ্ছিল। কিন্তু বুঝতে পারছিল আদি কাকা তার সুটকেসটা আলমারির ভিতর থেকে বোধহয় বার করল। এখন গুপির কি করা উচিত? আদি কাকাই বা কি করতে চায়? এইরকম সময় পিসিমশাই ঘুমের ঘুরেই কিসব বলতে বলতে পাশ ফিরলেন। আদি কাকা সুটকেস দুটো আলমারিতে রেখে পা টিপে টিপে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আদি কাকাকে নিয়ে কখনো কোনো সন্দেহ বা রহস্য গুপির মধ্যে ছিল না, কিন্তু আজ রাতের ঘটনা তার ধারণা বদলে দিল। পুলিশ বলেছে এইবারে যে কেউ খুন হতে পারে। সেই যে কেউটা যে গুপি নিজেই, সেটা বুঝতে এখন আর গুপির কোনো অসুবিধা হচ্ছে না। তার সন্দেহের কথাটা মুখ ফুটে কাউকে বলতে পারছে না। কার মনে কি আছে কে জানে। এদের মধ্যে একমাত্র পল্টনই সবচেয়ে নিরাপদ। ওর মধ্যে কোনো বদ মতলব নেই। পরদিন সকালে পল্টনকে কথাটা বলতেই পল্টন বলে উঠল, সামান্য ব্যাপার বলে তোকে বলিনি, এখন মনে হচ্ছে বলা দরকার। এর আগেও মাঝরাত্রিরে আদি কাকাকে দরজা খুলে বাইরে যেতে দেখেছি। আমি ভেবেছি গাঁয়ের মানুষ, তাই উঠোনের ওদিকে ছোট বাথরুম করতে যায়। এখন মনে হচ্ছে এর পিছনে কোনো কারণ আছে। গুপি বলল, সেই কারণটাই তো খুঁজে পাচ্ছি না। আদি কাকার দিকে এখন থেকে নজর রাখতে হবে, তেমন বুঝলে পুলিশকে জানাতে হবে। এর পরের রাতটা নির্বিঘ্নে কাটল, কিন্তু তার পরের দিনই বিষম উৎপাত। দুপুরবেলা জমি জমা তদারকি করে ফিরে আসার পর দেখা গেল সবই ঠিক আছে, শুধু গুপির সুটকেস দুটোই তছনছ হয়ে আছে। কোনো জিনিস খোয়া যায়নি, কিন্তু যে এসেছিল সে যে সাধারণ চোর নয় তা বোঝা গেল। সুটকেস দুটো ঘাটাঘাটি করে সেই চোর বোধহয় অন্য কিছুর সন্ধান করছিল, কিন্তু সেই অন্য কিছুটা যে কি সেটা গুপি আর পল্টন বুঝতে পারল না। আজ পিসিমশাই ওদের সঙ্গেই জমিতে গিয়েছিলেন। বাড়িতে ছিল শুধু আদি কাকা, কিন্তু আদি কাকা গুপিদের সঙ্গে বেরিয়ে অন্য কাজে দইহাটা গিয়েছিল। দইহাটা থেকে ফিরে সেও তো একই দৃশ্য দেখেছে, অথচ বারান্দার কোলাপসিবল গেটের তালা ভাঙা নয়। তাহলে কি কেউ চাবি দিয়ে তালা খুলেছে? তালার দুটো চাবির একটা তো গুপির কাছে, অন্যটা আদি কাকার কাছে। কিন্তু আদি কাকা তো দইহাটা থেকে গুপিদের সঙ্গে ফিরল। পিসেমশাই বললেন, থানায় ডায়েরি করা দরকার। থানাকে যথারীতি জানানো হলো। দারোগা সাহেব বললেন, আমরা কিন্তু খুবই সজাগ, চারিদিকে আমাদের চোখ, তবে আপনারা সাবধানে থাকবেন। পুলিশ তাদের কথা মতো যথেষ্ট সজাগ এবং চারিদিকে চোখ রেখে বসেছিল। তবু তারই মধ্যে আদি কাকা খুন হয়ে গেল। থানা থেকে ফিরে এসে ওরা কেউই আদি কাকাকে বাড়িতে দেখতে পেল না। কোলাপসিবল গেটের তালা বন্ধ ছিল বলে ওরা ভেবেছিল আদি কাকা কাছে পিঠে কোথাও গেছে, হয়তো এখনই ফিরে আসবে। গুপি ভেবেই রেখেছিল আজ ফিরে আসার পর আদি কাকার সঙ্গে খোলাখুলি কথা বলবে। প্রায় রাতেই পা টিপে টিপে দরজা খুলে আদি কাকা কেন ঘরের বাইরে যায়, কেন কুকুরছানা ডাকলেই আদি কাকা উঠে পড়ে, কিন্তু কিছুই জিজ্ঞেস করা হলো না। ওরা যখন আদি কাকার জন্য বারান্দায় বসে অপেক্ষা করছিল, সেই সময় গ্রামেরই একজন এসে খবর দিল আদি কাকা খুন হয়েছে। তারা যেন তাকে খুন করে অজয়ের চড়ায় ফেলে দিয়ে গেছে। এসব খবর মিথ্যে হয় না। আদি কাকার নিথর দেহ অজয়ের চড়ায় পড়েছিল, বুকে 3টে ক্ষতচিহ্ন, ক্ষতের মুখে রক্তটা শুকিয়ে জমাট বেঁধে আছে। গুপি মনে মনে ভাবল, আদি কাকার আচরণ ইদানিং সন্দেহজনক মনে হলেও সে যে এভাবে খুন হয়ে যাবে সে কথা কখনোই মনে আসেনি। গুপির ধারণা ছিল খুনির দৃষ্টি তার নিজের দিকে, কিন্তু গুপিকেই বা কেন খুন করতে আসবে
তার কোনো যুক্তি গুপির মাথায় আসছে না। সব খুনেরই তো একটা মোটিভ থাকে, এক্ষেত্রে কি মোটিভ হতে পারে? খবর পেয়ে পুলিশ এলো। আদি কাকার বডি নিয়ে গেল ময়নাতদন্তের জন্য। যাওয়ার সময় দারোগাবাবু বললেন, দেখলেন তো আমাদের আশঙ্কা কেমন ফুলে গেল। এবারে আপনারা সাবধানে থাকুন, আরও মার্ডার হতে পারে। গুপিরা কেউ কোনো কথা বলল না। গুপিদের জমিতে যারা কাজ করত খবর পেয়ে তাদের অনেকেই এসেছিল। আদি কাকাকে এরা যে ভালোবাসত সেটা বোঝা গেল। ওদেরই একজন হচ্ছে গিয়ে নিমাই কাহার। আদি কাকা না থাকায় বাবুদের রান্না খাওয়ার কষ্ট হবে বলে সে নিজেই থেকে গেল। নিমাই কাহারকে এ বাড়িতে আদি কাকা থাকতেও বার কয়েক দেখেছে গুপিরা। আদি কাকা নেই, রান্নার জন্য একটা লোক তো দরকার, তাই নিমাই এই বাড়িতেই গুপিদের কাছে থেকে গেল। শুধু পিসে মশাই বললেন, মনে হয় ছেলেটা ভালোই হবে, তবু একটা কথা কি জানো তো, যেচে এলে যাচাই করে নিতে হয়। তোমরা ছোকরাটার ওপর নজর রেখো। বিপদের মুখে পিসিমশার ওই এক দোষ, সম্বোধনে গন্ডগোল করে বসেন। আদি কাকার খুন হওয়ার খবর পেয়ে গুপি আর পল্টনকে অনেকক্ষণ আপনি আপনি করে কথা বলছেন। এখন আবার তুই থেকে তুমি হয়ে গেছে। পিসিমশাই একবার পাগলা ষাঁড়ের তাড়া খেয়ে এমন ঘাবড়ে গিয়েছিলেন যে নিজের ছেলেকে বাবলুর বদলে বাবলুদা এবং আপনি বলতে আরম্ভ করেছিলেন। পুরো 2 দিন নাকি ছিল। আদি কাকার ঘটনায় সবারই খুব মন খারাপ হয়ে গেল। গুপি কলকাতায় 2 দাদাকে চিঠি লিখে আদি কাকার খুন হওয়ার ঘটনা জানালো। এর ঠিক 3 দিন পর ঘটল সেই ঘটনাটা। গুপি দুঃস্বপ্নেও ভাবেনি তাকে কখনো এরকম অবস্থার সামনে পড়তে হবে। আদি কাকা সন্দেহের ঊর্ধ্বে ছিল না ঠিকই, তবে সে যে এমনভাবে মারা যাবে এটা কেউ ভাবেনি। আদি কাকার মৃত্যুটাই কেউ চায়নি। বেশ কয়েকদিন ধরে সে মাঝরাত্রিরে যেসব কাণ্ড কারখানা করছিল তার কোনো ব্যাখ্যা গোপীদের কাছে নেই। নিমাই ছেলেটাকে ওরা খুবই নজরে রেখেছিল। শুতে দিত বারান্দায়, আগে যেখানে আদি কাকা শুত। নিমাই তাতে কোনো আপত্তি করেনি। কিন্তু নিমাইয়ের আবার আরেক সমস্যা। আদি কাকা ঘরের দরজা আর বারান্দার গেট খুলে বাইরে যেত, নিমাই ঠিক তার উল্টো। নিমাই প্রথম রাত্রির পর বারান্দা থেকে ঘরে আসতে চায়। দরজার আওয়াজ শুনে গুপি আর পল্টন দরজা খুলে দেখে নিমাই ভয় পেয়ে কাঁপছে। ওকে নাকি নিশিতে ডাকছে, শুধু ডাকছে না, রীতিমতো খোঁচা দিচ্ছে। পিসিমশাই বললেন, নিশির ডাক বলে একটা ব্যাপার ছিল জানি, তবে নিশি শুধু ডাকে, সে তো খোঁচা টোচা দেয় না। এ আবার কেমন নিশি? গুপি ব্যাপারটাকে খুব হালকাভাবে নিতে পারল না। তৃতীয় রাত্রে নিমাইকে ঘরে শুতে দিয়ে গুপির চাদর মুড়ি দিয়ে নিমাইয়ের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। পল্টন ঘরের দরজাটা বন্ধ না করে ভেজিয়ে রাখল, যাতে চট করে বারান্দায় যেতে পারে। বাইরে রাত বাড়তে লাগল। বাঁশবাগানের দিক থেকে শিয়ালের ডাকও বন্ধ হয়ে গেল। অন্ধকার ঘরে শুয়ে রাত অনুমান করার উপায় নেই। বারান্দা থেকে কোনো আওয়াজ এলেই পল্টন গিয়ে হাজির হবে, সেই রকমই গুপি বলে রেখেছে। চাদর মুড়ি দিয়ে এমনভাবে গুপি শুয়েছিল যে তার মুখটা দেখা যাচ্ছিল না, তাছাড়া মুখটা ঘরের দরজার দিকে ফেরানো। গুপি মনে মনে প্রতীক্ষা করছিল কিছু একটা ঘটবে বলে, কিন্তু কখন ঘটবে তা জানা যাচ্ছে না, জানার উপায়ও নেই। বাইরে রাত বেড়ে যাচ্ছে। নদীর দিক থেকে বাতাস আসছিল। বাইরে কোনো শব্দ নেই। এমন শব্দহীন রাত তাদের বাণীপুরে আসে না। অনেক রাত্রেও লরি, অ্যাম্বুলেন্স এরকম কিছু গাড়ির আওয়াজ সে দোতলার ঘর থেকে পায়। হঠাৎ তার মনে হলো পায়ের দিকে কে যেন খোঁচাচ্ছে। গুপি পা সরিয়ে নিল। একটু পরে ফিস ফিস করে একটা ডাক, নিমাই, এই নিমাই, উঠে আয়। গুপি গায়ে মাথায় ভালো করে চাদর মুড়ি দিয়ে বিছানার উপর উঠে বসেছে। তাই দেখে বারান্দার গেটের উপাস থেকে কণ্ঠস্বরটা খুশি হলো, সাবাস, এবার গেট খুলে উঠে আয়। চাবিটার হদিশ পেলেই? কলপসিবল গেটটা খুলতে গিয়ে শব্দ হলো। অন্ধকারের লোকটা বলল, আস্তে। গুপি ইচ্ছে করেই শব্দটা করছিল।
সে জানে এই শব্দে পল্টন দরজার কাছে দাঁড়াবে। এমন হলে গুপি আওয়াজ করবে। আওয়াজ পাওয়া মাত্র টর্চ নিয়ে পল্টন বাইরে আসবে। গুপি গেট খুলে বাইরে এলো। অন্ধকারে কোনো কিছু স্পষ্ট নয়, তবুও অনুমানে বুঝল তার সামনে যে দাঁড়িয়ে সে প্রায় 6 ফুট লম্বা। তার হাতে এমন একটা কিছু আছে যা এই অন্ধকারেও চকচক করছে, কিন্তু জিনিসটা যে কি তা বোঝা যাচ্ছে না। জিনিসটা লোকটার বাঁ হাতে এবং শরীরের পিছনের দিকে রাখার ফলে পুরো জিনিসটা দেখা যাচ্ছে না। অন্ধকারে দাঁড়ানো লোকটা বলল, চাবিটা পেলি? কথা বললেই যদি ধরা পড়ে যায় তাই উত্তর না দিয়ে অন্ধকারে কেবল মাথা নাড়ল। লোকটা বলল, তুইও কি আদিনাথের মতো মরতে চাস? জানিস না আমার হাতে সময় নেই, এখানে আমার আর থাকা চলবে না। ওই যে গুপি, ওর কাছেই চাবিটা আছে। চাবিটা যে 7 রাজার ধন সেটা ওই বোকাটা জানে না, কিন্তু চাবিটা কোথায় রেখেছে সেটা জানা দরকার। কালকের মধ্যে হদিশ কর, না হলে তোর মরণ। লোকটার শরীর যেন অন্ধকার দিয়ে তৈরি। বাঁশবাগানের দিকে যেতে যেতেই লোকটা যেন অন্ধকারে মিলিয়ে গেল। গুপি বারান্দায় ফিরে এসে ঘরের দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। দরজা খুলে যেতেই পল্টন টর্চ জ্বেলে দিল। ও দাঁড়িয়েছিল দরজার কাছেই। গুপি গোটা ঘটনাটা পল্টনকে বলল। তবে সবটাই তার কাছে ধোঁয়া ধোঁয়া রহস্যময়। কিসের চাবি? যেমন চাবি হোক, চাবিটা যে খুব মূল্যবান তাতে সন্দেহ নেই, কিন্তু তার কাছে তো তেমন কোনো চাবি নেই। থাকলে তো গুপি নিজেই জানতো। না জেনে এমন একটা মূল্যবান এবং বিপজ্জনক চাবি তার কাছে কেন রাখবে? আদি কাকার মৃত্যুর পিছনে কি এই চাবি? এই চাবির খোঁজে কি একবার মাঝরাত্রিরে গুপির জিনিসপত্র সুটকেস ঘাটাঘাটি করছিল? একদিন দুপুরে বাড়ি ফিরে গুপি তার সুটকেস ঘাটাঘাটি করার অবস্থায় দেখতে পেয়েছিল। সে সময় বাড়িতে কেউ ছিল না, এমনকি আদি কাকাও নয়। সেটা দইহাটা থেকে গুপিদের সঙ্গেই বাড়িতে ফিরে এসেছিল। গুপির মনে হলো এর পিছনে আরো লোক আছে। আদি কাকা আসল লোক নয়, তাহলে সে খুন হতো না। আসল লোকটা কে? রাত্রে যে নিমাইকে ডাকতে আসে সে কে? অন্ধকারে ডাকতে আসা লোকটাই বা কে? গুপি মনে মনে অনেক কিছু ভেবে যাচ্ছিল। ভাবতে ভাবতেই সে পথ হাঁটছিল। উল্টো দিকের মাঠের ভিতর থেকে তাপ্পি দেওয়া একটা ঢিলে ঢালা আলখাল্লা গোছের পোশাক পরা এক বাউল আপন মনেই গুনগুন করে গান গাইতে গাইতে আসছিল। কাছে এলে শোনা গেল সে গাইছে, আমার সুখের ঘরের চাবি হারিয়ে গেল নদীর ওই ঘোলা জলে। গুপির মনের মধ্যে ছ্যাঁক করে উঠল, এর গানেও দেখি চাবি। চাবি এখন আতঙ্কের শব্দ। শব্দটা শুনলেই বুকের মধ্যে কাঁপন জাগে। গুপি একা একা দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবল। তারপর একা একাই বাড়ির দিকে ফিরে আসছিল। তখন দিনের আলো ফুরিয়ে আসছে। ঘরে ফেরা পাখিরা তাদের উড়ন্ত ডানায় দিনের আলো শুষে নিয়ে সাজ বেঁধে ঘরে ফিরে যাচ্ছে। দূরে মাঠের ওপর দিয়ে ধীর গতিতে চলে যাচ্ছে একটা গরুর গাড়ি। পাকা রাস্তা ছেড়ে গুপি কাঁচা রাস্তায় নামল। রাঙা ধুলোতে রাস্তার পাশের ঘাস এবং ছোট ছোট গাছের পাতাগুলো রঙিন হয়ে আছে। এই দিকটাই কেমন যেন ছায়া ছায়া অন্ধকার। গুপি অন্য মানুষের মতো হাঁটছিল। হঠাৎ কে যেন তাকে পিছন থেকে সজোরে জাপটে ধরে তৎক্ষণাৎ মুখটা চেপে ধরল। মুখ থেকে কোনো শব্দ বের করার উপায় নেই। ন্যাকড়ার মতো কিসের একটা দলা যেন তার মুখে জোর করে পুড়ে দেওয়া হয়েছে। এবার কালো একটা কিছু তার মাথায় এমনভাবে গলিয়ে দেওয়া হলো যে সে চোখে কিছুই দেখতে পাচ্ছে না। সিনেমায় দেখেছে ফাঁসির আগে কালো রঙের একটা টুপি পরিয়ে দেওয়া হয় যাতে সে কিছু দেখতে না পায়। এরা কি আমাকে ফাঁসি দেবে? নিজেকেই নিজে প্রশ্ন করল গুপি। তার মনে হলো চাবি সন্ধানীরা সহজে তাকে মারবে না। গুপিকে প্রায় পাঁজাকোলা করে নিয়ে যাচ্ছিল। গুপি ইচ্ছে করেই তার বাঁ পায়ের চটিটা রাস্তায় ফেলে দিল, খানিক পর ডান পায়ের চটিটা। এবার গুপির মনে হলো তাকে দরজা খুলে একটা ঘরে ঢোকানো হলো। মুখের ঢাকনা খুলে দেওয়ার পর ঘরের চারিদিকে তাকিয়ে সে বুঝতে পারল এই ঘরে সে এর আগেও এসেছে। নিঃশব্দে ভরা এই ঘরের কঠিন দেওয়ালগুলো তার দেখা। ত্রিশূল বাবা এই ঘরের দেওয়ালে ত্রিশূল দিয়ে ঠুকে ঠুকে কান পেতে কি যেন শুনছিলেন। আশ্চর্য, ঘরের মধ্যে কেউ নেই। যারা তাকে আনলো তারা কোথায় গেল? গুপি ঘরের মধ্যে উঠে বসেছিল। তার সামনের দেওয়ালটা মারুতি ভ্যান গাড়ির পিছনের দরজার মতো হরহর করে একপাশে সরে যাওয়ার পর বোঝা গেল
ইটের তৈরি মনে হলো, আসলে ওটা বুঝি কাঠের বা অন্য কিছু। দেয়ালটা সরে যাওয়ার পর ভাবলো সে সত্যি এবার বিপদে পড়েছে। এবার গুপি দেখলো দেয়ালটা সরে যাওয়ার পর যে জায়গাটা দেখা যাচ্ছিল সেখানে এসে দাঁড়ালেন ত্রিশূল বাবা। খপাত করে গুপির হাতটা ধরে টানতে টানতে সরে যাওয়া দেওয়ালটার দিকে নিয়ে গেলেন। হাতে টর্চ জ্বালতেই দেখা গেল নিচে নামার খাড়া সিঁড়ি, যেন পাতালের দিকে নেমে গেছে। সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার পর ত্রিশূল বাবা ডান হাতের একটানে মাথার জটাটা খুলে ফেলে বললেন, এবার চিনতে পারছিস? আমি হচ্ছি তোর জ্ঞাতি কাকা বীরেন ঘোষাল। তোর বাবা আমাকে ঠকিয়েছে। তোর ঠাকুরদার নিলামে আমাদের কাশীপুরের জমি বাড়ি কিনে নিয়েছে। শেষ সম্বল এই বাড়িটা, তাই নিয়েও তোদের চালাকি। আজ 15 বছর ত্রিশূল বাবার ভেক ধরে আছি। এই যে ঘর দেখছিস, এই ঘরের পাথরের দেওয়ালে আলমারি ফিট করা। এই বাড়িটা তোর বাবা আমায় বিক্রির নামে দান করে গেছে। এই নিচের ঘরগুলোতে তোদের বাড়তি ফসল অর্থাৎ ধান চাল লুকানো থাকতো। তোর বাবাকে বললুম ওটা আমার ব্যবসা, তোমার গোপন গোডাউন আমি 7 রাজার ধনে ভরে দেব। তাই দিলুম। ত্রিশূল বাবা সে যে দল করলুম। 5খানা গ্রামীণ ব্যাংক ডাকাতি, ব্যাংকের লকার ভাঙা, তারপর নদিয়ার রাজবাড়ি থেকে সাধু সেজেই অষ্টধাতুর বিষ্ণু মূর্তি আর সোনার গৌরাঙ্গ হাতালুম। বীরভূম আর বহরমপুর এখন আমার পক্ষে নিরাপদ নয়। আমি আরব দেশে চলে যাব। এত টাকা নিয়ে আমি কি করব? এই টাকা ও দেশে চলবে না। টাকাগুলো তুই নে। আমি সোনা আর বিষ্ণু মূর্তি সেই সঙ্গে সোনার গৌরাঙ্গ নিয়ে দেশ ছেড়ে পালাই। কিন্তু চাবি তোর কাছে, সেই চাবিটা না পেলে কিছুই হবে না। গুপি বলল, আমার কাছে কোনো চাবি আছে তা তো আমি জানি না। ত্রিশূল বাবা ওরফে বীরেন ঘোষাল বললেন, না জানারই কথা। তোর কোমরে একটা বড় মাদুলি আছে, ওই মাদুলির মধ্যেই চাবি। আমি আর তোর বাবা ছাড়া সেটা কেউ জানে না। তোর বাবা নেই বলে একমাত্র আমি জানি। অন্ধকার সিঁড়ির মুখ থেকে পিসি মশাইয়ের গলা পাওয়া গেল, আমরাও জানি। গুপি আর বীরেন ঘোষাল চোখ ফেরাতেই ওদের দুজনের চোখ ধাঁধিয়ে গেল জোরালো আলোয়। গুপি দেখলো পিসিমশাই একা নন, সঙ্গে পল্টন উধম সিংজি এবং কলকাতা পুলিশের গৌরাঙ্গ বাবু এবং তাদের পিছনে জনদশেক সশস্ত্র পুলিশ। গৌরাঙ্গ বাবু বীরেন ঘোষালকে বললেন, প্রায় 15 বছর ধরে যে খেলা আপনি খেলছিলেন এবার তা শেষ হলো। গুপির দিকে ফিরে গৌরাঙ্গ বাবু বললেন, গুপি বাবু, আপনি যে আসল টার্গেট সেটা আমরা বুঝতে পেরেছিলাম, তাই আপনাকে না জানিয়ে আমরা আপনাকে গার্ড দিতাম। চটি জুতো পরে থাকায় আমাদের চিনে আসতে সুবিধা হয়েছে। আদিবাবুর বুকে 3টে পরপর ক্ষতচিহ্নই আমাদের বুঝিয়ে দিয়েছে এটা ত্রিশূলের ক্ষত। এইভাবে বহরমপুর আর বোলপুরের 3 জনকে ত্রিশূল দিয়ে বীরেন ঘোষাল খুন করেছেন। পিসিমশাই এগিয়ে এসে গুপির পিঠে হাত রেখে বললেন, এবার বুঝলি তো কেন আমার মতো সাহসী লোকের দরকার? তোর বর্দা আজই চিঠিতে ওই চাবির ব্যাপারটা আমাকে জানিয়েছে। এটা নাকি তোর বাবার দলিলে উল্লেখ করা ছিল। বেচারি আদিনাথ জানতো না, তাই বেঘরে প্রাণ দিল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।